আচ্ছা, আমি আজকে ঠিক 10টাতেই চলে এসেছি লাইভে। জয়নিং আমি দেখতে পাচ্ছি, সেই কারণে কিন্তু একটু অডিবল ভিজিবল কিনা সেটা একটুখানি কনফার্মেশন আমার দরকার। ঠিক ঠিক শোনা যাচ্ছে কিনা। অঞ্জুলা সেন চৌধুরী ওয়াচিং, থ্যাংক ইউ অঞ্জলি, তুমি চলে এসেছো। শুভজিৎ শীল ওয়াচিং, ও আচ্ছা, থ্যাংক ইউ শুভজিৎ। আচ্ছা, আমাকে একটুখানি জানিয়ে দেবে যে সকলেই যা যা দেখছো যে সবটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, তাহলেই আমি আস্তে আস্তে শুরু করবো, কারণ আমি জয়েনিংটা দেখতে পাচ্ছি, তার মানে লাইভটা চলছে। কারণ প্রথমে আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা, আমি সুজাতা মৌলিক ওয়াচিং, থ্যাংক ইউ সুজাতা, তুমি দেখছো। আচ্ছা, আস্তে আস্তে সবাই জয়েন করে যাক, আমি শুরু করব। কিন্তু আমি ওয়েট করব না বেশি, কারণ সকলে জয়েন করে শুরু করতে গেলে না দেরি হয়ে যায়। অর্থাৎ আমি দেরি করতে পারবো না, আমি স্টার্ট করে দেব। যারা যারা এখন জয়েন করছো তারা তো ঠিক আছে, যারা এখন জয়েন করতে পারছে না তারা পরে রেকর্ডিংটা শুনে নেবে, কোনো অসুবিধা নেই। আর কিন্তু আমার বলাটা শুরু করতে হবে। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে রাখি, ইউটিউবে আমি কয়েকজনের কমেন্ট দেখলাম, যদিও অ্যাডমিন প্যানেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটা, তবুও আমি আমার তরফ থেকে একবার বলে দিচ্ছি যে লাইভগুলো আমি টোটাল কিন্তু কমপ্লিট করতে চেষ্টা করি ঠিকঠাকভাবে, কিন্তু আনফর্চুনেটলি কখনো কখনো এটা হয় যে নেটওয়ার্ক ইস্যুর জন্য না লাইভটা মাঝে মাঝে কেটে যায়। আর এন্ড আমি যেমন লাস্ট লাইভে আমি এন্ডটা করতে পারিনি ঠিক মতো, এমনভাবেই লাইভটা ডিসকানেক্ট হয়ে গেল যে আমি রিকানেক্ট করতে পারলাম না, যার ফলে কি হয়েছিল শেষটা হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে। সেই কারণে ইউটিউবে শ্রোতারাও তো আমার কাছে যথেষ্ট পরিমাণে সম্মানীয়, তাই তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করিনি, এটা কিন্তু একেবারেই নেটওয়ার্ক ইস্যু ছিল। যদিও অ্যাডমিন প্যানেল থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে, তবু আমার তরফ থেকে আমি সবার কাছে এর জন্য মার্জনা চেয়ে নিচ্ছি যে এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি। আচ্ছা, যাই হোক, চেষ্টা আমি সবসময় করি যাতে এন্ডটা একদম পুরোপুরি কমপ্লিট করতে, কিন্তু সেটা ওই নেটওয়ার্কের জন্য হয়নি লাস্টে। আশা করবো আজকে যদি কোনো নেটওয়ার্ক ইস্যু না হয় টোটালটা আপনারা ভালো করেই শুনতে পাবেন। আচ্ছা, এবারে আমি চলে আসি আজকের প্রথম ঘটনায়, যেটা নাকি আমি আমার নোটিফিকেশনে দিয়েছিলাম যে আজকে আমি শুরুই করব একটা নাগ দেবতার কথা দিয়ে। আমি যেরকম ঈশ্বরের একটা ঘটনা দিয়ে শুরু করি, কিন্তু এবার ওইভাবে বললাম যে ঈশ্বরের ঘটনাটা দিয়ে শুরু করব না, এটাও ঈশ্বরেরই ঘটনা। নাগ দেবতা একটা খুব সুন্দর কাহিনী, যেটা আমাকে পাঠিয়েছেন পাপিয়া বন্দ্যোপাধ্যায়। পাপিয়া বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, আপনি যদি থাকেন তাহলে আপনি এখন জয়েন করেছেন কিনা আমি জানি না, দেখতে পাচ্ছি না আপনাকে। আপনি তো জানেন আপনার ঘটনাটা আমি আজকে দিয়ে স্টার্ট করব। আমার মনে হয় এটা একটা এত অদ্ভুত ঘটনা। আর আরও কেন আমি এই ঘটনাটা দিয়ে আজকে স্টার্ট করছি আপনারা সকলেই জানেন যে গত সপ্তাহে মনসা পুজো গেছে, আর আজকে পাপিয়া ম্যাডামের এই ঘটনাটা, মধুমিতাদি তুমি এসে গেছো, বা থ্যাংক ইউ মধুমিতাদি। মধুমিতা সেনগুপ্ত ওয়াচিং দেখে আমার খুব ভালো লাগলো, আজকে তুমি তাড়াতাড়ি চলে এসছো দিদি। আচ্ছা, এত কাজের মধ্যেও। আচ্ছা, যেটা বলছিলাম যে এই মনসা পুজোর যে গত সপ্তাহে গেছে, আর তারপরে এই ঘটনাটা ম্যাডাম আমাকে যে পাঠিয়েছেন, আমার মনে হচ্ছিল ভীষণভাবে সময় উপযোগী, তার জন্য আমি আজকে ফার্স্ট স্টার্ট করছি এই ঘটনাটা দিয়ে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। পাপিয়া ম্যাডাম, আচ্ছা আমি আগে বলে রাখি ম্যাডাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনি কিন্তু আমাকে একটু বলে দেবেন যদি কোনো ভুল হয়। আচ্ছা, পাপিয়া ম্যাডাম যেটা আমাকে বলেছেন, উনি এই ঘটনাটা শুনেছিলেন 1997-এ। তখন উনি গান শিখতেন যার কাছে। উনি আগে বলে রাখি উনি থাকেন হচ্ছে বেলঘড়িয়াতে, আর এই ওনার যে ম্যাডাম আর যার কাছে উনি গান শিখতেন, গানের টিচার, তিনিও থাকেন হচ্ছে বেলঘড়িয়া নন্দননগরে। এবার তার নামটা আমাকে বলেছেন ম্যাডাম, কিন্তু আমি নামটা বলছি না, কারণ নামটাগুলো সবসময় বলাটা ঠিক নয়, আমি বলছি না। এই পাপিয়া ম্যাডামের যে দিদি অর্থাৎ গানের টিচার, উনি ওনার আর কি কাকি শাশুড়ির বাড়ির ঘটনা আমি বলছি এটা, ঠিক আছে। এই কাকি শাশুড়ির বাড়ি হলো মধ্যম গ্রামে, আর মধ্যম গ্রামের একদম স্টেশনের নাকি কাছেই
ওনাদের বাড়িটা। আর ওনাদের বাড়িতে নাকি যে মনসা পূজার জন্য বাড়িতে প্রথমত বলছি খুব বিখ্যাত। আর এই মনসা পুজো ওনাদের যে হয় এই মধ্যমগ্রামের বাড়িতে আজও হয়, মানে গত সপ্তাহেও হয়েছে, মানে প্রতি বছরই হয় এবং ভীষণভাবে নাকি পপুলার এই পুজোটা, মানে সবাই নাকি জানে। যদিও বাড়ির পুজো ওনাদের, মানে পারিবারিক পুজো বহু বছর ধরে চলে আসছে, কিন্তু সকলে জানে। এবার কিভাবে এই পুজোটা এত মাহাত্ম্য হলো বা পুজোটা কি হয়েছে, কেন, তার কাহিনীটাই আমি এখন বলবো। শুনলে আপনাদের সকলেরই মনে হবে কি অদ্ভুত ঘটনা, দেখুন মানে এও কি হয় সম্ভব। আচ্ছা, এবার ঘটনাটা 1997-এ বলেছিলেন, কিন্তু তারও আগের ঘটনা। অর্থাৎ ওই বংশের যেখানে মানে পাপিয়া ম্যাডামের মানে গানের টিচারের যে কাকি শাশুড়ি আর কি, তার ওই বংশের 3-4টে জেনারেশন আগে, হয়তো পূর্বপুরুষদের আমলে ওখানে ওনারা ছিলেন। যখন বাড়ি ছিল, সেই বাড়িতে কোনো এক সময় আর কি, হয়তো সাপ থাকে, আগেকার দিনে তো সাপ একটু বেশি থাকতো সব জায়গায়, আর একটু মফস্বল এরিয়াতে আরও থাকতো। ওখানে বাড়িতে তো সাপ কিছু ছিল। আর ওই বাড়ির মানে ওই যে বললাম 3-4টে জেনারেশন আগের যার কথা বলছি, সেই ফ্যামিলিরই একজন কি করেছিল, কোনো ওঝাকে ডেকে নিয়ে এসেছিল। মানে মানে ওঝা, মানে সাপ ওঝা ঠিক বলবো না, সাপুরে যারা হয়, সাপুরে তাদেরকে ডেকে নিয়ে এসেছিল। কারণ যারা সাপ ধরে আর কি, তাদের ডেকে নিয়ে এসেছিল। ওঝা তো হচ্ছে সাপ টাপগুলো ঝাড়িয়ে যারা বৃষ্টি ছাড়া তাদেরকে বলে, ওঝা না, এটা হচ্ছে সাপুরেদের ধরে নিয়ে এসেছিল যে ওখানে সাপ আছে, তোমরা ধরে নিয়ে যাও। আর সব থেকে বড় কথা হলো, এই সাপ ধরা কিন্তু দুটো কারণ হতে পারে। এক হচ্ছে সাপটা উপদ্রব করছে, তাদেরকে ধরে নিয়ে যাক উপদ্রব বন্ধ করার জন্য, এটা একটা কারণ হতে পারে। এই যে ধরার কারণটা কিন্তু একটা অসৎ উদ্দেশ্য ছিল। কিরকম অসৎ উদ্দেশ্য সেটা আমি যখন জানতে পারলাম, আমরা জানি সাপের কিন্তু বিষ খুব মানে দামি হয়, মানে খুব মারাত্মক দামি, কস্টলি, ভীষণ মানে হীরের মতো কস্টলি হয়। কেন নাকি সাপের বিষ দিয়ে অনেক কিছু তৈরি হয়, কিন্তু ওষুধ তো তৈরি হয়ই, আরও নাকি অনেক কিছু তৈরি হয়। আর এই সাপের বিষ থাকে সাপের এই গলার এই জায়গাটাতে। ওনার কিন্তু সারা শরীরে কোনো বিষ নেই, ওদের এই জায়গাটা থাকে। আর এই সাপের বিষ যখন যারা নেয়, যারা সাপুরেরা ধরে, তারা কিন্তু বিষটা কীভাবে নেয়, গলাটা না এরকম টেপে সাপটাকে, মানে ভীষণভাবে টেপে টিপে মুখের কাছে মানে হাঁ করায়, সাপটাকে এরকম করে হাঁ করে জিভটা বেরিয়ে যায়, লক লক করে। আর এখানটা টেপে টিপে কি করে, বাটিটা ধরে, মানে একটা পট ধরে, সেখানে বিষটা বেরিয়ে আসে। সেই বিষটাকে মানে প্রিজার্ভ করে রাখা হয়। এটাই হচ্ছে সাপের বিষটা বার করার ব্যাপার আর কি। তা ওই যে বললাম, ওই মানে পাপিয়া ম্যাডামের দিদি, মানে টিচার দিদির ওই পূর্বপুরুষরা ছিলেন কোনো একটা জেনারেশন 3-4টে আগে, ওই ভদ্রলোক কী করেছিলেন, ওই সাপুরিকে নিয়ে এসেছিলেন যে এইখানে সাপ আছে, তুমি নাও, এই বিষ নাও। নিয়ে হয়তো তাদের সঙ্গে কোনো লেনদেন হয়েছিল কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু উনি অসৎ উদ্দেশ্যে সাপটাকে ধরিয়েছিলেন। কারণ ওই বিষটা উনি কিন্তু গলা টিপে নিয়েছিলেন। যদি বিষটা না নিতেন তাহলে আমি বলতাম উদ্দেশ্যটা মানে অসৎ ছিল না, হয়তো সাপকে ধরে উপদ্রব মুক্ত করার উদ্দেশ্য ছিল। যেহেতু গলাটা টিপে নেওয়া হয়েছে এবং ওই গলা টিপে সাপকে নিয়ে মানে সাপের বিষ নিয়ে সেই সাপটিকে মেরে ফেলা হয়, একটি সাপকে মেরে ফেলা হয়। আর বাকি সাপগুলোকে সব যথারীতি ধরে নিয়ে চলে যায় কিছু, বা এরকম কিছু করে। একটা সাপ কিন্তু ওইভাবে নেওয়ার পরে ফলে কি হয়, মৃত্যু হয় সাপটার, খুব কষ্ট পেয়ে মারা যায় সাপটা। উনি কিন্তু মানে ওনাদের জেনারেশন থেকে ওই দিদি জেনেছিলেন। শুধু মৃত্যু হয় না, মৃত্যুর সময় নাকি ওই সাপটা একটা অভিশাপ দেয়, এবং সেই অভিশাপটা কি করে মানুষ জানতে পারে ওর জেনারেশন, সেটাই পরে বলছি। অভিশাপ দেয় যে এই আমি মানে সাপ হয়ে তোদের বংশে জন্মগ্রহণ করব, তখন মানে তোরা বুঝতে পারবি কেমন লাগে। কিন্তু একটা কথা, এই সাপ যে অভিশাপটা দেয় সেটা কি করে দিয়েছিল সেটা আমি পরে বলছি। কিন্তু সাপ শুধু নয়, আমাকে ম্যাডামও বলেছেন এবং আমরাও জানি, কুকুর যে কোনো জন্তু জানোয়ারই হোক না কেন, তাদের যদি আমরা আঘাত করে মেরে ফেলি, মৃত্যু দিই, মানে মৃত্যু হয়, মেরে ফেলি,
প্রত্যেকেই কিন্তু একটা অভিশাপ দেয়, প্রত্যেকের কিন্তু একটা অভিশাপ আমরা পাই। একমাত্র মানুষ নয়, সমস্ত জীবজন্তু কিন্তু যদি আমরা তাদের মেরে ফেলি জোর জবরদস্তি, তাহলে কিন্তু তাদের তরফ থেকে একটা অভিশাপ আসে। এর কিন্তু কারণ আমি পরে বলবো, আজকে এত ঘটনা বলা যাবে না, তাহলে সময় লেন্দি হয়ে যাবে ঘটনাটা। সেই ঘটনাটাই আমি আসলে বলবো। কিন্তু তারা মানে অভিশাপ দেয় এবং সেই অভিশাপ কিন্তু ফলে, এটা কিন্তু আমি জানি এবং আমার কাছে আরও কয়েকটা ঘটনা আছে। ঠিক আছে, যেটা বলছিলাম এই আজকের এই ঘটনাটা। এইবার কি হলো, এই সাপ যে অভিশাপ মানে দিয়েছিল সেটা কি করে জানা গেছিল না, মানে যখন ওই পরিবারেরই যখন উনি মেরে ফেলেন সাপটাকে, তারপরে ওনাকে স্বপ্ন দেয় এই সাপটা যে আমাকে তো এইভাবে মেরে ফেললি, তোর কিন্তু এই বংশে আমি জন্মগ্রহণ করব, তোকে আমি মেরে ফেলবো, আর তোর বংশে কিন্তু আমি কোনো একটা সময় আমি জন্মগ্রহণ করব। এইটা যখন জানতে পারেন উনি তো প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে পড়েন। উনি ভীষণভাবে ভয় পান। ভয় পেয়ে উনি বলেন, মানে তখন ঘুমের ঘুরে উনি বলেন যে না, আমাকে ক্ষমা করো, ভুল হয়ে গেছে, বা এরকম কিছু উনি বলেন। কিন্তু বলে কি হবে, ওই অভিশাপটা লেগে গেছিল। উনি কিন্তু তারপর আমি শুনেছি ওনার নাকি মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর আগে উনি কিন্তু এই ঘটনাটা বলে গেছিলেন ওনার মানে ফ্যামিলির লোককে, যেরকম একটা কাজ উনি করেছেন, এবং এইভাবে কিন্তু ওই সাপের কাছ থেকে ওনার কাছে একটা অভিশাপ স্বপ্নে উনি দেখেছেন। জানি না কবে আমার জীবনে আমাদের ফ্যামিলিতে এই ধরনের কিছু ঘটবে। যাই হোক, এইটা তো গেল হচ্ছে একটা মানে ব্যাপার, সেই অবধি তো অফ হয়ে গেল। এবার তারপরে পাপিয়া বন্দ্যোপাধ্যায় ম্যাডাম আপনি এসেছেন, ঠিক আছে, আপনি রেডি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু শুনে নিন যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এই যখন ঘটনাটা ওনার ফ্যামিলিতে একটা অভিশাপটা লেগে গেল, তারপরে তো আস্তে আস্তে কয়েকটা জেনারেশন চলে গেছে। আমি যে ঘটনাটা বলছি, যে জেনারেশনের কথা, সেই যেখান থেকে উনি জেনেছেন, এই মানে ওনার গানের দিদিমণির থেকে শুনেছেন যে জেনারেশনের কথা, সেইখানে আবার তাদের সেই ওনার কাকা শ্বশুরের সেই পরিবারের সেই সময় তার তিনটে সন্তান হয়েছিল। তিনটে সন্তানের পরে মানে চতুর্থ যখন উনি প্রসব ওনার হবে, ওনাকে যখন হসপিটালে ভর্তি করা হয়েছে, তখন ওনার যখন ডাক্তার তাকে প্রসব করান, দেখেন যে এমন একটা জিনিস উনি প্রসব করলেন, একটা অবাক লেগেছিল আমার শুনে, মানে খুব আশ্চর্য এবং আমার শিহরণ লেগেছিল, মানে এটাও কি হয়, কিন্তু হয়েছিল। একটা এমন একটা জিনিস মানে তিনি প্রসব করেছিলেন, যেটা নাকি দেখতে একটা মানে মাংসপিণ্ড লম্বা মতন, অনেকটাই মানে সাপের আকৃতি, কিন্তু ছোট একটা পিণ্ড, এবং সেটি কিন্তু প্রাণ ছিল, সেটা উনি মানে প্রসব করেছিলেন। আর এই ধরনের জিনিসটা প্রসব করে মানে ডাক্তাররা কেন সকলেই অবাক হয়ে গেছে, কিন্তু ওটা যেহেতু একটা প্রাণীর মতন, কিন্তু একটা মানে সাপের মতন চেহারা, একটা মাংসপিণ্ড লম্বা, তার প্রাণ আছে, কিন্তু সেটা কিন্তু মানুষের অবয়ব নয়, কিন্তু মানুষের শরীরেই কিন্তু এটা হয়েছিল। এটা জেনে তারা খুব অবাক হয়ে গেছিলেন। তারপর হয়তো তারা সেটিকে দিয়ে একটা কোনোভাবে তারা জলে দিয়ে বা তারা বাঁচিয়ে তারা ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেটা পরবর্তীকালে আবার চলে গেছিল জঙ্গলে। তারা যেতে, এটাকে ঘরে তো রাখার জিনিস নয়, ন্যাচারালি এটাকে রাখবে কী করে, প্রিজার্ভ করা, কারণ এটা মানুষের তো কোনো অবয়ব নয়, কোনো একটা লম্বা একটা মাংসপিণ্ড, একটা লম্বা, কিন্তু তার প্রাণ ছিল তার মধ্যে। সেই জন্য তারা তাকে আলাদা করে দিয়ে মানে জেনে, আর যেহেতু ওই পরিবারের ঘটনাটা জানা যে এরকম একটা অভিশাপ তাদের আছে, কিন্তু ওনারই যে গর্ভে এই অভিশাপটা মানে সম্পন্ন হবে বা সেই আসবে, এটা উনি জানতেন না, কারণ তার আগেরও কয়েকটা জেনারেশন চলে গেছে, কয়েক পুরুষের এরকম হয়েছে, কিন্তু তাদের হয়নি, কিন্তু ওনার ক্ষেত্রে এটা হয়েছে। যাই হোক, ওনাদের জানা ব্যাপারটা ছিল বলে হয়তো অবাক হলেও তাদের মধ্যে ব্যাপারটা হয়তো সেই অর্থে একটা মানে আলোড়ন সৃষ্টি করেনি, যে যেহেতু অভিশাপটা মুক্ত হলো বা এরকম একটা কিছু ওনারা ভেবেছিলেন। এইবারে কি হলো, ওইটা হয়ে যাওয়ার পরে যথারীতি যা হয়, মানুষ এমন একটা জীব না, মানুষ কিন্তু যত শোকই হোক না কেন, তারা আস্তে আস্তে সময়ের তালে তালে না, মানুষ আস্তে আস্তে ভুলে যায়, নতুন করে জীবন তারা কাটাতে শুরু করে। তেমনিভাবে
ওই পরিবারের ওনাদের ওই যার এই ঘটনাটা ঘটেছিল তাদেরও যেহেতু আগে 3টে সন্তান আছে, এটা 4th ছিল সন্তান হওয়ার সময়, মনে একটা কষ্ট তো ওনার ছিল যে আমি একটা সন্তান প্রসব করেছি, কিন্তু সেই সন্তানটি প্রাণ আছে, জিনিসটার প্রাণ আছে, কিন্তু সেটা মানুষের মতো নয়। কিন্তু কি করে হলো, ওনারা তো মানে একটা অবাক ব্যাপার। কিন্তু সেটা যেহেতু সেটা মানে নষ্ট মানে হয়ে গেছে, মানে দিয়ে রাখা হয়েছে বাইরে, পাঠিয়ে দেওয়া মানে রাখা, প্রিজার্ভ করা তো আর যায় না সেই ব্যাপারটাকে। সেই জন্য ওনারা আস্তে 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 ব্যাপারটাকে না ভুলে গেছেন, ওনার মা থেকে চলে গেছে, ওটা যেহেতু চলে গেছে। এবার কিন্তু ওনার একটা মানে মাথাতে ছিল যে এই যখন হয়েছে সেটাকে বাইরে কোনো জঙ্গলে দিয়ে আসা হোক, কারণ কি জলে দিয়ে আসা হোক, কারণ কি ওনার সন্তান মতোই তো ওটাকে যাতে ফেলে মেরে ফেলা না হয়, তথাপি তাই করা হয়েছিল। ওনার কিন্তু মাথাতে আছে যদি ওটা কোনোভাবে বেঁচেও যায়, যাই হোক ওটা যেন জীবন তার থাকে, সেইভাবেই ওনার ইচ্ছাতেই সেটা করা হয়েছিল। যাই হোক, এর পরবর্তীকালে আস্তে আস্তে দিন কেটে গেছে, অনেক বছর হয়ে গেছে, তারপরে তার ছেলেরা বড় হয়ে গেছে, 3 ছেলে বড় হয়ে গেছে। আস্তে আস্তে উনি কিন্তু সেই যে 4র্থ যে প্রসবের ঘটনাটি, সেটা কিন্তু উনি আস্তে আস্তে স্মৃতির অন্তরালে তলিয়ে গেছে। তারপর কি হলো, আস্তে আস্তে যখন ওনারা বৃদ্ধ হয়েছিলেন, তখন তারা একদিন মানে ঠিক করলেন যে আমার তো যা হয় আর কি, 3 সন্তানের মধ্যে আমাদের এই সম্পত্তিটা, মানে ওনাদের সম্পত্তিটা ভাগ করে দিয়ে যাবে, যাতে পরবর্তীকালে কোনো গোলযোগ না হয়। তা ওনারা কি করেছেন, ভাগ করার জন্য যা যা করণীয় সেটা ওনারা করা শুরু করেছেন, প্রসিডিউরটা ওনারা চালাচ্ছেন। কিন্তু যখন ওরা সেই সমস্ত মানে অবাক লাগে দেখুন, মানে এগুলো কী করে সম্ভব আমি জানি না, সবটাই তো একটা কী ধরনের আপনারা শুনলে বুঝবেন। যখন তারা কাগজপত্র সব ঠিক করছেন যে 3টে ভাগ হবে, কিন্তু সেটা যখন কার্যক্ষেত্রে আমার দেখা যাচ্ছে প্রডিউস করার সময়, সকলেই দেখতে পাচ্ছে ওটা ভাগটা 4টে হয়ে যাচ্ছে। 3টে মানে সম্পত্তি 3টে ভাগের যা মানে কার্যকলাপ চলছে, সেই প্রসিডিওরটা কিন্তু সেই জায়গায় গিয়ে, আসল জায়গায় গিয়ে 4টে হয়ে যাচ্ছে। সবাই ভীষণ অবাক যে কী করে এটা হয়, যা 3টে ভাগ করছেন ওনারা বাবা মা মিলে, মানে বাবা যেরকম করছেন, কী করে 4টে ভাগ হয়, ওনারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছিলেন না। আর আত্মীয় স্বজন বা সকলের সঙ্গে আলোচনা হচ্ছিল কী করে এটা সম্ভব, কেন এটা হচ্ছে। তারপরে কি হলো, একটা সময় হঠাৎ দেখছেন যে ওনারা একটা যখন বসে আলোচনা সবাই মিলে করছেন, একটা না মানে একটা শিশ করে একটা শব্দ পাচ্ছেন, মানে ঘরের মধ্যে কোন দিক থেকে একটা শব্দ আসছে একটা। ওনারা সবাই তথস্থ হয়ে দেখছেন কোথা থেকে শব্দটা আসছে। দেখছেন ঘরের একটা জায়গা থেকে, কোণা থেকে একটা সাপ, বড় একটা সাপ বেরিয়ে এসছে। এসে পুরো ফনাটা তুলে, মানে এরকম ফনা তুলে সামনে এসেছেন ওই ভদ্রমহিলা, মানে যারা ওই শাশুড়ি কাকিমা ওনাদের আর কি, পায়ের কাছে এসে নাকি দাঁড়িয়েছে। সবাই দেখে অবাক, ওনারা ওই সাপটা কিন্তু কিচ্ছু করেনি, এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ওনাদের পায়ের কাছে এসে মানে এরকম মাটিতে মানে মাথাটা দিয়ে, দুজনের পায়ে মাটিতে মাথাটা দিয়ে আস্তে 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 মুখটা তুলে রেখে আস্তে 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 চলে গেছে। এবং ওইটা দেখে মানে ওনার ভদ্রমহিলা, মানে যিনি মানে কাকি শাশুড়ি ওনার ছিলেন, উনি নাকি ঝরঝর করে কেঁদে ফেলেছেন। ওনার মাথাতে ব্যাপারটা ছিলই না যে ওনারও তো একটা সন্তান, কত বছর আগে ওনারও তো একটা 4th প্রসবটা উনি ওই একটা যে সাপের মতো কিছু একটা প্রসব করেছিলেন, সে তার মধ্যে যে প্রাণ ছিল, এবং সেটা যে একটা ওনাদের মানে স্বপ্নের আদেশেরই একটা মানে স্বল্প দোষ কাটাবার জন্যই বা শাস্তি দেবার জন্যই যে ওটা করে তাদের মানে জীবনে এসেছিল, ওই একটা সাপ তাদের একটা মানুষের জীবনে এসেছিল, সেটা উনি ভুলে গেছিলেন। এই দেখে ওনার মনে হলো সত্যিই তো, তাহলে ও তো আমার একটা সন্তান, যেমন আগে 3টে সন্তান আমার ছিল, তাহলে ও তো আমার সন্তান, সত্যি তো আমি তো ওর ভাগটা করিনি।
আমরা তো আমার 3টে সন্তান, মানে মানুষ জন্মের, মানে মানুষ হিসেবে 3 সন্তান আমার ছেলে, তাদের ভাগ করেছিলাম। ওর সন্তানের কথা আমি ভুলে গেছিলাম? তাহলে ও কি আমাকে এইভাবেই মনে করে দিয়ে গেল এসে? আর সব থেকে বড় কথা হলো যে মানে ওই যে ভাগটা ওনারা কিছুতেই করতে পারছিলেন না। এটা তো ওনারা ভাবছিলেন কি করে সম্ভব হয়, 3টে ভাগ 4টে হয়ে যাচ্ছিল। যখনই ওনারা ওইটাকে মানে চেষ্টা করছিলেন যে যেখানে যাবেন বা করাবেন, 3টে ভাগ 4টে হয়ে যাচ্ছিল, কি করে হয় এটা? তারপরে যখন প্রণাম করে সাপ, মানে ওনার পায়ের কাছে মাথাটা নেবে, সাপটা মানে ওনারা পরিষ্কার, শুধু উনি না, ওনারা ছাড়াও সকলে দেখেছে, তার ছেলেরাও দেখেছে যে ওইভাবে পায়ের কাছে এসে মানে বাবা মাকে প্রণামটা করে ও আবার কিন্তু চলে গেছে, কাউকে কোনো ক্ষতি করেনি, চলে গেছে। আর তারপরে যখন ওই ভাগটা করতে গেছিলেন ওনারা, দেখেছিলেন কিন্তু 3টে ভাগ আর 4টে না, 3টেই হয়েছে। মানে আমাকে পাপিয়া ম্যাডাম বললেন ও কিন্তু মানে ওনাদের ফ্যামিলির ধারণা যে ও কিন্তু এসে বুঝিয়ে দিয়ে গেল যে আমি তোমাদের আবার তোমাদের ভাগ তোমাদের ফিরিয়ে দিয়ে গেলাম, কিন্তু আমার একটা ভাগ ছিল, সেই ভাগটা কিন্তু আমি পাইনি, তোমরা আমাকে বঞ্চিত করছিলে, কিন্তু সেই ভাগটা আমি তো চাই না, কিন্তু আমার একটা প্রাপ্য ছিল, সেটা তোমরা বঞ্চিত করে আমাকে ভুলে গেছিলে, এটা মনে করাবার জন্যই কিন্তু হয়তো ও ওরম করছিল। তার পরবর্তীকালে যখন আবার ওনারা চেষ্টা করেছিলেন এই ভাগটা করার, যে না সত্যি তো ওর একটা ভাগ আছে, ও 4টে করতে হবে, তখন কিন্তু দেখছেন না ওই 3টে ভাগ আবার 3টেই রয়েছে, আর কিন্তু কোনো ডিসপিউট নেই ওই 4টে ভাগ বা 3টে ভাগ নিয়ে। তার মানেই প্রমাণিত হয়েছিল, ওনারাই যেটা কনক্লুশন এসেছিলেন ওনাদের ফ্যামিলিতে, তো ও কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়ে ও কিন্তু তার ভাগটা সবাইকে বুঝিয়ে দিয়ে চলে গেল, নিজে কিন্তু কিচ্ছু তার মধ্যে করেনি। এবং সব থেকে বড় কথা হলো সে কোনো কিন্তু প্রতিশোধ নেয়নি, প্রতিবাদ করেনি, সে কিন্তু শুধুমাত্র ওই কথাটাই রেখেছিল যে আমাকে তোমরা মারলে আমি তোমাদের বংশে, মানুষের জন্মে কিন্তু মানে মানুষের গর্ভে আমি জন্ম নেব, তোমাদের বংশে আমি জন্ম নেব, এটাই তোমাদের একটা শাস্তি হবে, যে ওই বংশটা সাপ জন্মেছিল, এটা শাস্তি হবে তোমাদের। কিন্তু সে কোনো কিছু করেনি। তারপরে ম্যাডাম আরও বলছিলেন যে ওই পরিবারের একটা নাকি প্রচলিত রীতি আছে মনসা পুজোয়, কি না এবারও নাকি হয়েছে, আর প্রতি বছরই ওটা হয়, ওটা চিরকাল সেই সময় থেকে চলে আসছে। বিশাল, আমি আগেই বললাম বিরাট বড় করে পুজো হয়, বিখ্যাত ওইখানকার, মানে ওই বাড়ির পুজো, অনেক লোক আসে। আর ওই পুজোর দিন নাকি পুজোর সময় প্রথমেই একটা বড় বাটিতে করে দুধ দিয়ে আসা হয় বাইরে, মানে যেখানে মানে বাড়ির বাইরে যেখানে জল মানে জঙ্গল মতো মানে জল টল আছে, সেখানটা দিয়ে আসা হয় বাইরের, বাড়ির বাইরে দিয়ে। পুজো যখন হয়ে যায় তারপরে ওই বাটিটা নিয়ে আসা হয়, এবং আমি প্রশ্ন করেছিলাম যে ওই বাটিটা নিয়ে দুধটা কি হয়, তখন উনি বলেছিলেন আজও নাকি ওই দুধটা এনে, যেহেতু কিন্তু ওটা বাইরে দেওয়া হয়, কিন্তু এই নয় যে ঠাকুরের সামনে দেওয়া হয়, অনেক কিছু নোংরা টোংরা করতেই পারে, সব কিছু হতে পারে বা কিছু মুখ দিতে পারে, কিন্তু না, ওই দুধটাকে এনে বাড়ির প্রত্যেকে আগে খায়, মানে বাচ্চা থেকে বড় সকলে আগে নাকি ওটা প্রসাদ হিসাবে গ্রহণ করে, তারপর অন্যান্য ফল প্রসাদ আর যা ঠাকুরের মা মনসার পুজোর যে প্রসাদ, আর সেই থেকে তো ওই বাড়িতে ওই মা মনসা পুজোটা চালু হয়েছিল, বা সেই সময় থেকে বাড়িতে ওই মা মনসার পুজো হয়েছিল। আর তারপর থেকে সেই দিন থেকে, কারণ ওনারা ঠিক করেছিলেন যে আমার যেমন 3টে সন্তান, আর এক সন্তান কিন্তু বাইরে আছে, কেউ চলে গেছিল, আর এক সন্তান আমার জঙ্গলে থাকেন, ও বনে বসবাস করে, বনবাসী, অর্থাৎ ওকেও কিন্তু আমি সেইভাবে বা মানে নাগ দেবতার পুজোর দিন, মনসা পুজোর দিন ওকে ওইভাবে কিন্তু খাবার দেওয়া হবে। সেই কারণে ওই পুজোটা দেওয়া হয়, শুধু দেওয়া হয় না, সেই পুজোর মানে ওই নাগ, ওনার যে ওই নাগ সন্তানের পুজোর মানে প্রসাদ সকলে বাড়িতে খায়, ওটা কিন্তু বাইরে দেওয়া হয়, কিন্তু বাচ্চা পুরো সবার খায়। আজ পর্যন্ত কারুর ওই দুধ খেয়ে, প্রসাদ খেয়ে কোনো সমস্যা হয়নি, কিচ্ছু হয়নি, এটা কিন্তু ম্যাডাম আমাকে জানিয়েছিলেন। আরেকটা কথা ম্যাডাম আমাকে বলেছেন, পাপিয়া ম্যাডাম, যে দেখো তুমি একটা চিন্তা করবে যে মানুষকে ক্ষতি করলে মানুষ তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু জন্তু জানোয়ার কিন্তু হয়তো তারা মনের দুঃখে, হয়তো কোনো অভিশাপ,
হয়তো তার লেগে যায়, কার মনে কষ্ট হতেই পারে, কাউকে হত্যা করে তার কষ্ট হবেই, কিন্তু সে কিন্তু প্রতিশোধ হিসাবে যে কোনো সময় কিন্তু ক্ষতি করে মানুষকে কামড়াতে ছবল দিতে পারতো। এক ছবলেই তো একদম ছবি হয়ে যায়, সেটা তো জানি আমরা, কিন্তু সে কখনো সেটা করেনি। এবং ওনাদের বংশে কিন্তু কোনো সাপের দুর্ঘটনায়, মানে সাপের কামড় বা সাপের ছবলে কোনো দুর্ঘটনা কিচ্ছু হয়নি, বরং এই সাপ এসে তার সন্তান রূপী যে সাপ ছিল সেক্ষেত্রে সে দেখা দিয়ে প্রণাম করে জানিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে আমার সম্পত্তি চাই না, কিন্তু তোমরা ভালো থাকো, সুখে থাকো, কিন্তু আমার কথাটা মনে রেখো। অ্যাটলিস্ট সেটা মনে করে দিয়ে গেল। কিন্তু তারা সাপ হলেও কিন্তু প্রতিশোধ সে নেয়নি। মানুষ কিন্তু, ম্যাডাম আমি বারবার বলেছে, মানুষ এত হিংস্র হয়, মানুষের মতো হিংস্র জীব কিন্তু এই মানে পৃথিবীতে কিছু নেই। মানুষই মানুষের ভীষণভাবে ক্ষতি করতে পারে, সর্বনাশ করতে পারে, কিন্তু জন্তু জানোয়ার কিন্তু তাকে মানে আমরা জানি, বলে না বাঘের দেখার সাপের লেখা, সাপের যদি কপালে লেখা থাকে তবেই কিন্তু সাপ কামড়ায়, আর মানে ছবল তাকে যদি না ডিস্টার্ব করায় কখনো সে কিছু পারে না। আর বাঘ কিন্তু দেখলেই কিন্তু তাকে মানে অ্যাটাক করে কামড়ায়, এটা কিন্তু একটা প্রবাদ কথা আছে। তা যাই হোক, এই ম্যাডামও আমাকে সেটাই বলেছেন যে এই সাপ কিন্তু কোনো প্রতিশোধ তো নেয়নি, উল্টে তাদের বংশের উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, ভালো করেছে। আর আজ পর্যন্ত তাদের ওই সন্তানরূপী যে নাগরূপী সন্তান ছিল, সেই সন্তানের পুজো প্রসাদ আজও তারা সবাই মিলে খায়, খেয়ে তাকে কিন্তু শ্রদ্ধা জানায়। এটা ম্যাডামের প্রথম ঘটনা, মানে যে ঘটনাটা আমাকে বলেছিলেন, আমার ভীষণ ভালো লেগেছে। এবং এখনও আর কি সবাই জানে, এই যারা হয়তো মধ্যমগ্রামে আছেন, বা আমি তো নামটা বলতে পারছি না, মানে এগুলো ব্যক্তিগত ব্যাপার, তো বলাটা ঠিক না, মানে ম্যাডাম আমাকে বলেছেন নামটা সবই, ওই মানে গানের টিচারের ফ্যামিলির ওনার নাম সব বলেছেন, কিন্তু আমি সেটা বলবো না। যারা জানেন হয়তো ওখানকার লোক, তারা বুঝতে পারবেন যে কতটা মানে ঘটনাটা শিহরণ জাগায় আমাদের মনে, যে এরকম ঘটনাও তার মানে ঘটে, মানে ঈশ্বর যে আছেন তার কিন্তু প্রমাণ আমরা এখনো পাই বা জানি এই সমস্ত কাহিনী থেকে। বা এটা তো একটা সত্যি ঘটনা জানালাম আপনাদের। আচ্ছা, কেমন লাগলো সেটা সবাই আমাকে, এরা সুজাতা বলছে অভাবনীয়, একদম সুজাতা। অঞ্জলাদি বলছো কি একদম, হ্যাঁ সত্যি কথাই, মানে আমার তো ভীষণভাবে মানে অবাক লেগেছিল। এবং আমাকে পাপিয়া ম্যাডাম এখানে আছেনি, পাপিয়া ম্যাডাম আপনি তো নিশ্চয়ই, তুমি আমাকে বলেছো তুমি বলতে, তুমি দেখছো যে কেমন, শুনছো নিশ্চয়ই যে আমি কিরকম ঠিকঠাক বললাম কিনা। আশা করি আমি তোমার কথাটা ঠিক করে বুঝিয়ে সবাইকে বলতে পেরেছি, ঠাকুরের মাহাত্ম্যটা। তো সবাই জানাবে, পরে আমি দেখে নেবো। সম্পাদি এসে গেছে, খুব অদ্ভুত ঘটনা, জয় মা মনসা। একদম সম্পাদি, আমি সত্যি বলছি, আমার এত অবাক লেগেছে পাপিয়া ম্যাডামের ঘটনাটা, না মানে ভাবা যায় না। আমি মানে ম্যাডামের কাছ থেকে 2-3 বার ফোন করে আমি ব্যাপারটা বুঝেছি আগে, যে ম্যাডাম যখন আমাকে বলেছিল ঘটনাটা যে কি, মানে আমার সত্যি বলছি ভীষণভাবে শিহরণ লেগেছে। মানে এই এত যে মানে আমরা জানি মা মনসা খুব জাগ্রত অবশ্যই, কিন্তু এই যে ঘটনাটা মানে সম্ভব, আমি তো সত্যি অবাক হয়ে গেছিলাম। যাই হোক, প্রথম ঘটনা আমার এখানেই শেষ হলো। আশা করি সবার ভালো লাগবে। পিয়ালি চক্রবর্তী বলছেন হ্যালো, আচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং পিয়ালি চক্রবর্তী। আচ্ছা, এবার আমি দ্বিতীয় ঘটনায় চলে আসছি। হ্যাঁ, কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আমি পরে দেখে নেব। আচ্ছা, সেকেন্ড যে ঘটনাটা, এবার আমি আসছি একটু মানে ভয়ের ঘটনা। যদিও সুজাতা তুমি বলেছিলে ভয় পাবে, ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই। ঘটনাগুলো সত্যি আমাদের, যদিও যারা একটু ভয় পার তাদের তো মনে একটু অসুবিধা হতেই পারে, কিন্তু ঘটনাগুলো যে ঘটে না, সত্যি কথা বলছি, মানে ভাবলেও আমাদের কেমন লাগে যে কী করে ঘটে। আবার তো সত্যি কথা, যাদের জীবনে ঘটে তারা তো মানে যে কতটাই অস্বস্তিতে পড়েন সেটা তো তারাই আমাকে বলেছেন। এমনই একটা ঘটনায় সেকেন্ড ঘটনাটাই বলছি। এখানে যিনি আমায় ঘটনাটা পাঠিয়েছেন তার মানে মানে নামটা আমি মানে কি বলবো, ওনার নামটা আমাকে বলতে বারণ করেছেন, ধরে নিলাম তার নাম, আমি নাম ধরছি, কারণ নাহলে তো আমি নামটা বলতে পারবো না, মানে কথাটা বলতে আমার অসুবিধা হবে। হ্যাঁ, যার জন্য আমি ধরলাম বিধান বাবু বলে একজন ভদ্রলোক, তিনি আমাকে বলেছেন তার দাদুর এক বন্ধুর ঘটনা। যদিও তার দাদুর বন্ধুর ঘটনা, মানে ঘটনাটা কিন্তু অনেক দিনে, কেন বলছি কারণটা, সেই সময় মানে ওনার দাদুদের আমলে একটা ব্যাপার ছিল যে শরীর খারাপ হলে মানুষের বা কিছু হলে না, আমরা এখনো তোটা বলে না মানুষ, এখন তো বরাবরই মানে সারা বছর মানুষ বেড়াতে যাচ্ছে, কিন্তু একটা সময়
পাপিয়া ম্যাডাম বলে থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা ঘটনা আমার কাছে, আমার মাধ্যমে সবার কাছে আমি জানাতে পারলাম এবং শেয়ার করার জন্য সত্যি বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অলৌকিক মানে মা মনসার ঘটনা বলার জন্য। এবং সবাই আশা করি তাদের সকলের ভালো লেগেছে মায়ের মাহাত্ম্য এবং তার কাহিনী শোনার জন্য, সেই জন্য। আর পরবর্তীকালে খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি যে ঠিকঠাক বলতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগলো, আর মায়ের ঘটনা তো আমার ঠিকঠাক না বলতে পারাটাও আমার কাছে একটা খুব অপরাধ মনে হতো আর কি। আর আপনার ঘটনাগুলো, বাকি ঘটনা আমি আস্তে আস্তে আবার নেক্সট দিনে বলবো, ঠিক আছে? আর যেটা বলছিলাম, এই বিধানবাবুদের দাদুদের সময় একটা কথা ছিল, শরীর খারাপ হলে না মানুষের একটু যদি ক্রনিক কোনো অসুখকে কেউ পড়তো, ডাক্তার এসে নাকি বলতো যে একটু চেঞ্জে নিয়ে যান, তাহলে দেখবে শরীর ভালো হয়ে যাবে, স্বাস্থ্য একটু ভালো হবে আর কি। তা আমিও অনেক গল্প টল্প তো পড়ি, আমি আমার সাহিত্যে যতটুকুনি ছোট ছোট যেটুকু নলেজ আছে আর সেখান থেকেই বলছি। আমিও শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র যথেষ্ট পড়েছি, সেইখানেও আমি শরৎ রচনা বলিতে শরৎচন্দ্রের আমি অনেক ঘটনায় দেখেছি, যদি আপনারা যারা পড়েন নিশ্চয়ই জানবেন। সেখানেও অনেক সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন বিভিন্ন গল্পে, কিছু হলেই না ডাক্তার বলতেন একটু চেঞ্জে নিয়ে যান, মানে এমন কোনো জায়গা যেখানকার জলহাওয়াটা এই সমস্ত সাধারণ জলহাওয়া থেকে ভালো, তাহলে কি শরীরটা ভালো হবে। তার কারণটা আমি এখন বুঝতে পারি কেন, যে একটু বাইরে গেলে কি হয় শরীরে, মানে সেখানে মানে প্রকৃতি পরিষ্কার খোলামেলা জায়গা, সেখানে ফ্রেশ অক্সিজেন থাকে, জলটা ভালো হলে কি হয় হজম ভালো হয়, আর একটা ঘুম ভালো হয়, আরামে থাকা হয়, এখানকার কোলাহল মুক্ত জীবনযাপন, এইসব কারণেই বলা হতো। তখন নাকি বিধানবাবু বলছেন, তখন দাদুদের ওই আমলে কি হতো, বিধানবাবুরও বয়স যথেষ্টই নাকি হয়েছে এখন, যা বলছেন তা ওনার দাদুদের আমলের কথা বলছি, তখন নাকি বলা হতো কিছু হলে একটু চেঞ্জে নিয়ে যান। তাই বিধানবাবুর দাদুর যে বন্ধুর কথা আমি বলছি, তারও নাকি একসময় মানে যেখানে থাকতেন উনি, সেখানে তিনি থাকতেন হয়তো সম্ভবত আমাকে বলেছেন বোধহয় বর্ধমান বা বাঁকুড়া এরকম একটা কোথাও তিনি তারা থাকতেন। যাই হোক, তার যখন অসুস্থতা, এবং তিনি একটা ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, না আমি ভুল বলছি, সরি, আমার এক্সট্রিমলি সরি, বিধানবাবু যখন শুনবেন মানে ভুল বুঝতে পারবেন, আমি ভুল বললাম, বাঁকুড়া না, উনি খাগড়া মানে মুর্শিদাবাদের খাগড়া ওখানে একটা কোনো জায়গায় ছিলেন। সেখানে আমাদের কাঁসার যে বাসন হয় না, এই কাঁসার বাসনের বিরাট ব্যবসা, সম্ভবত কাঁসার বাসন তৈরি করে, এবং তারা নাকি বিভিন্ন জায়গায় ভারতবর্ষে ওনারা নাকি তখন থেকে, তখনকার আমলের কথা বলছি আমি, ওনারা সাপ্লাই করতেন। আর বিরাট বলতে পারা যায় একটা ধনী ব্যবসায়ী ছিলেন ওই বিধানবাবুর মানে দাদুর বন্ধু। এবার সেই একটা সময় কি হয়েছিল, ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন, সবসময় মানে স্ট্রেস তো থাকতোই, তখন হোক এখন হোক সকলেরই। উনি একটা অসুস্থ হয়ে পড়েছিলেন, বেশ ভালো মতো অসুস্থ, অনেক তখনকার দিনে ভালো ভালো ট্রিটমেন্ট করিয়েছিলেন, কিন্তু নাকি বলছেন মানে ওনার এমন একটা কিছু অসুখ হয়েছিল যে সারতো, কিন্তু আবার ওনার মানে আবার সেই অসুখে পড়তেন। তার প্রধান একটা কারণ ছিল ওনার একটা মানে চেস্টের মানে কি বলবো, একটা ব্রিদিং প্রবলেম হতো, মানে মানে হাঁপিয়ে যেতেন উনি আর কি। তা তখন ডাক্তাররা বলেছিলেন যে আপনি সময় সুযোগ পেলেই কি করবেন, একটু ফাঁকা জায়গায় চলে যাবেন, গিয়ে সেখানে একটু ফ্রেশ এয়ারে কিছুদিন কাটিয়ে আসবেন, তাহলে কি হবে আপনার এই লাংসের যে প্রবলেমটা আস্তে আস্তে হয়তো নির্মূল হবে। তার সঙ্গে তৎকালীন সময় যা ট্রিটমেন্ট ছিল করেছিলেন। আর যেহেতু আরেকটা বা স্বাস্থ্যকর স্থানে যাবেন, এমন জায়গায় যাবেন চেঞ্জে, যাতে সেখানে জলহাওয়া ভালো, খাওয়ার খিদে হয়, এরকম ঘুম হয়, এরকম জায়গায় যাবেন। তা উনি কি করেছিলেন, ওই দাদুর বন্ধু কি করেছিলেন, কিন্তু পয়সা অনেক আছে, খুঁজতে খুঁজতে কি তিনি ঘাটশিলা যে জায়গায় আছে, ঘাটশিলার একটা জায়গায়, একটা ঘাটশিলা একটা বেশ প্রত্যন্ত একটা গ্রাম বলা যেতে পারে, সেই জায়গায় উনি একটা প্রথমে ঘুরতে গেছিলেন। ঘুরতে গিয়ে সেখানে মানে যেরকম হয় আর কি, ঘুরতে গিয়ে লোকের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করতে করতে বলছিলেন যে আমাকে এরকম ডাক্তার বলেছে, এবার আমাকে তো মাঝে মাঝেই আসতে হবে। আর ঘাটশিলার যেখানে প্রথমে গিয়ে উনি ছিলেন, যে হোটেলে বা যেখানে ওনার থাকার একটা জায়গা বন্দোবস্ত হয়েছিল, সেখানে গিয়ে উনি কথাবার্তা মানে বছরে মাঝে মাঝে সময় সুযোগ পেলে যেতেন ডাক্তারের পরামর্শে। গিয়ে ওখানে উনি কথাবার্তা সবার সঙ্গে আলাপ হয়ে গেছিল। তো তারা বলেছিল যে ঠিক আছে, আপনি যখন এরকমই মানে আসবেন মাঝে মাঝে, একটা কাজ করুন না, এখানে একটা বাড়ি কিনেই রেখে দিন, একটা আপনার একটা চেঞ্জের জায়গাও থাকবে,
মাঝে মাঝে আসবেন, সেখানেই থাকবেন, কি আছে, বারবার ভাড়া করে এরকম থাকবেন কেন, বাড়িটারি ভাড়া করে যেখানে থাকতেন উনি তারা পড়েছিল। তা উনি আগেই আমি বললাম ওনার একটা খুবই ধনী পরিবারের ছিলেন, ব্যবসায়ী ওনারা, তো ওনার খুব কথাটা মনোপ্রুত হয়েছিল দাদুর বন্ধু। হ্যাঁ ঠিক আছে করা যায়। তবে একজনকে বলেছিল ঠিক আছে একটা তাহলে আমাকে ভালো একটা দেখে দিন, তাহলে আমি একটা সেরকম জায়গায় থাকবো। তো এবার কি হয়েছে, উনি ওনার একটা পরিচিত লোক যেখানে উনি যেতেন, একটা মানে একদিনকে ওনাকে যখন গিয়েছিলেন, মানে উনি মাসে পরে 1 মাস 2 মাস অন্তর অন্তর উনি একবার যেতেন, মানে বছরে অন্তত প্রায় কিছু লোক 7-8 বার উনি যেতেন ওখানে, ডাক্তারের পরামর্শেই যেতেন। আর শীতকালটা ওনাদের ম্যাক্সিমাম ওরকম ওই একটা মানে ওনার হাঁপানির টাইপ এই টানটা মাঝে মাঝেই হতো আর কি, এই চেস্টের প্রবলেমটা হতো। শীতকালটা উনি চেষ্টা, যদিও ঘাটশিলায় খুব ঠান্ডা পড়ে কিন্তু তাও উনি ওখানটাই ম্যাক্সিমাম সময় থাকার চেষ্টা করতেন, এখানে থাকতেন কম। আর 12 মাসেই প্রায় 1 মাস 2 মাস অন্তর যেতেন। এবারে সেই ভদ্রলোক ঠিক আছে চলুন আপনাকে নিয়ে যাব, একটা ভালো বাড়ি আছে বিক্রি, আপনি যদি নেন নিতে পারেন। তো বলে ঠিক আছে চলুন, আমাদের পয়সা করি তো সেরকম অভাব নেই, আর তৎকালীন সময় পয়সার মূল্য থাকলেও এত তো বিশাল দাম ছিল না, ওনারা এগ্রি করেছিলেন। উনি গেছেন সেখানে, গিয়ে কি হয়েছে, যে বাড়িটাতে উনি দেখেছেন মানে দেখার জন্য নিয়ে গেছে ভদ্রলোক, সেই বাড়িটাকে বেশ মানে ওনার পছন্দ হয়েছে। বাড়িটা মানে একতলা বাড়ি, কিন্তু বেশ একটা কি বলবো একটা, উনি বলছেন একটা বাংলো বাংলো টাইপের বাড়িটা, মানে নিচে 2-3খানা ঘর আছে, আর সামনে বেশ একটা উঠোন টাইপের আছে, আবার মানে অনেকগুলো ঘর, ছোট 2-3টে না, আরো ছোটখাটো ঘর আছে, মানে বিভিন্ন রকম। আর বোঝা যেত ওই বাড়িটাতে নাকি মানে যিনি বানিয়েছিলেন বা যারা থাকতেন তারা কিন্তু শুধু শোয়ার ঘর না, হয়তো মানে ঠাকুর ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর, এরকম বিভিন্ন ঘর টাইপের বিভিন্ন শেপের ঘর ছিল। বড় বড় 3টে তো ঘর ছিল, তাছাড়া আরো কয়েকটা ঘর ছিল, দিয়ে বেশ একটা বড় একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে বেশ একটা মানে জায়গা নিয়ে বাড়িটা ছিল, একদম ছোট না আর কি বাড়িটা। তা ওনার খুব পছন্দ হয়েছে, কিন্তু তৎকালীন সময় হলেও দামটা উনি জিজ্ঞাসা করেছেন, খুব বেশি দাম হলে ভাই আমি কিন্তু নিতে পারবো না। তখন ওরা বলছে ঠিক আছে আপনার সঙ্গে আমি যার বাড়ি যে বিক্রি করবে তার সঙ্গে কথা বলিয়ে দেবো। সে যখন কথা বলিয়ে দিয়েছে যেদিন ওনার সঙ্গে, তা উনি তখন বলেছে, ওনার তখন মনে হয়েছে যে এই বাড়িটার যা দাম হওয়া উচিত তৎকালীন সময়ে, উনি নিজে ব্যবসায়ী উনি সব জানেন, তার থেকে যেন মনে হচ্ছে বাজার দামটা একটু মানে বাজার দাম অনুযায়ী কিন্তু ওই বাড়িটার দাম উনি কম বলছেন একটু। তা উনি তখন ভাবলেন ঠিক আছে একটু যখন কম দাম আছে বাড়িটা নিয়ে নেওয়া যেতে পারে, খুব বেশি তো দাম বলেনি, ওনার তখন বাজেটের মধ্যেই ছিল বাড়িটা। তা উনি বললেন দেখো বাড়িটা সব ভালো টালো তো, বলছে হ্যাঁ দেখুন না ভালোই। আর সত্যি কথা উনি দেখেওছেন যে বাড়িটা বেশ ভালোই, মানে এমন নয় যে পুরোনো পোড়ো বাড়ি, বাড়ির থেকে লোক থাকে না এমনও কিন্তু নয়, মানে যারা ছিলেন তারা হয়তো সেই সময় মানে সেই দ্যাট মোমেন্ট ছিলেন না, কিন্তু বাড়িটা মোটামুটি ভালো, কন্ডিশনটা ভালো। তো উনি ঠিক আছে নেবেন বলে যার সঙ্গে নেক্সট যে মাসে গেলেন পরের মাসে, সেই লোক এসছে, এসে তো যা যা কাগজপত্র করে পয়সা করে দিয়ে বাড়িটা নিয়ে নিয়েছে। এবার বাড়িটা নিলেও বা কী হবে, একটা বাড়িতে তো পুজো আচ্ছা করে ঢুকতে হয়, সেটা উনি ঠিক করেছিলেন। তারপরে যখন মাসে আসবেন, প্রায় 1 মাস 2 মাস অন্তরই উনি আসতেন, তারপরের মাসে যখন আসবেন তখন ওনার স্ত্রীকে নিয়ে বা আত্মীয় স্বজনকে, ওনার ছেলে আছে আরও সবাই আছে, তাদের নিয়ে আসবেন, এসে পুজো টুজো করে দিয়ে যাবেন বাড়িটা। যথারীতি কথা মতন কী করেছেন, ওনার স্ত্রীকে নিয়ে পরের মাসে এসছেন, ভালো একটা দিন দেখে ওই বাড়িটা মানে পুজো টুজো করেছে। ওনার স্ত্রীরও ওই বাড়িটা দেখে খুব পছন্দ হয়ে গেছে, বাহ কি সুন্দর বাড়িতে, যখন যেখানে ওরা থাকেন সেখানে ব্যবসা মানে বাড়ি যাই হোক সেখানে হয়তো অনেক লোকজন চলছে, তো এই বাড়িটা দেখে খুব পছন্দ হয়েছে। আর স্ত্রীও আসতেন ঘাটশিলাতে ওনার স্বামীর সঙ্গে সবসময়। তা পুজো টুজো করে সেবারের মতন 4-5 দিন থেকেছেন, থেকে তার যথারীতি আবার চলে গেছে, মানে ঘাগাতে ফিরে গেছে। এরপর কি হলো, যখন মাস 2-1 বাদে উনি আবার এলেন, তখন তো ন্যাচারালি ওরা নিজের বাড়িতে থাকবেন, আর তো সেই ভাড়া বাড়ি বা যেখানে থাকতেন সেখানে থাকবেন না, নিজের বাড়িতে থাকলেন। প্রথমে 1-2 দিন ভালোই কাটলো, কিন্তু 3rd ডে থেকে ওনার যেনাটা কিরম শরীর খারাপ শুরু হলো। যে সুস্থ মানুষটা এসেছিলেন, আর তার আগে একটা কথা বলি, উনি যে এই যে ওনার বললাম এই শরীরে ব্রিদিং প্রবলেম ছিল, বিভিন্ন সমস্যাটা হতো ওনার, ওখানে ডাক্তার আসতে বলেছিল। এই যে 1-2 বছর ধরে উনি আসছেন চেঞ্জে এই জায়গাটাতে, প্রতি মাসে 1-2 মাস 3 মাস অন্তর অন্তর, উনি কিন্তু কোনোদিন, আমি আগেই বললাম শীতকালটায় উনি এই ঠান্ডার মধ্যেও এখানে থাকতেন, ওনার কিন্তু কোনো শারীরিক প্রবলেম হয়নি।
এই বাড়িটায় ঢুকেই কিন্তু এই যে সেকেন্ড টাইম এই মানে পুজোর সময় পুজো করে যে এলেন, তারপরে যে থাকলেন পুজো করে, এই 3 দিন পরে 4th ডে থেকে ওনার একটা শরীর খারাপ শুরু হলো। শরীর খারাপ বলতে আবার সেরকম একটা টান শুরু হলো, আবার ওরকম প্রচণ্ড জ্বরে পড়লেন, মানে ভীষণভাবে শরীরটা খারাপ শুরু হলো। তখন সঙ্গে সঙ্গে ওনার মিসেস তো প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে গেলেন যে কি ব্যাপার, এত এইখানে এসছে, নিয়ে আসি ওকে প্রতিবার হচ্ছে চেঞ্জের জন্য, এখানে এসে অসুস্থ হয়ে পড়লেন। যাই হোক, উনি তো কথা মানে ভীষণ ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে কলকাতায় ওনার দেওরদের, ওনার যারা, তখন ওনার ছেলে অত বড় ছোট ছিল, তখন ওনার ছেলে ছোট বলতে খুব বেশি ছিল না, পড়াশোনা করছে এরকম ছিল। আচ্ছা, ছেলেকে সবসময় আনতেন না, ছেলে ওখানে পড়াশোনা করছে, ছেলেকে আনতেন না, আনতেন কখনো কখনো, কিন্তু সেইবারে উনি ওনার স্বামী স্ত্রীতেই এসেছিলেন, আর কেউ আসেনি। আর পুজো আচ্ছার সময় তো সবাই এসে দেখে গেছে। যাই হোক, এইবারে উনি সঙ্গে সঙ্গে মানে দেওরটাও সবাইকে ফোন করেছেন তৎকালীন সময়, যে তোমার শিগগিরই এসো, খবর পাঠিয়েছে যে এসো তোমরা শিগগিরই, যে এরকম এরকম ব্যাপার। তা তখনকার দিনে আসার মানে একটু তো অসুবিধা ছিল, আজকের মতো চট করে চলে আসা, কিন্তু তাও উনি বল ঠিক আছে, ট্রেন তো সবসময় অ্যাভেলেবেল, এটা তো সেই একদম সেই 100 বছরের ঘটনা নয়। যাই হোক, তখনকার দিনে মানে ফোন যেহেতু ছিল, কোনো অসুবিধা ছিল না, মানে এই টেলিগ্রাম ছিল, টেলিগ্রাম বলছে, টেলিগ্রাম করার আগেই ফোনেও কথাবার্তা বলেছেন। ওই বাড়িতে ফোন ছিল না, মানে লোক পাঠিয়ে একটা জায়গা ছিল উনি যেখানে থাকতেন আগে, যে মানে একটা জায়গা মানে সদর একটা অঞ্চলে উনি ভাড়া থাকতেন, সেখানে ভাড়া মানে ঘুরতে আসতেন, তাদের ওখানে খবর পাঠিয়ে সেখান থেকে ফোন করে, সেখান থেকে পোস্ট অফিস থেকে টেলিগ্রাম সব কিছু করে, মানে খুব কুইক, মানে একদিনের মধ্যে ওনার আত্মীয় স্বজনরা সব চলে আসে। সত্যি তো খুব তো মানে বাজে অবস্থা হয়ে গেছে এখানে, সেরকম তো ছিল না এত, মানে মানে যেখানে ঘাগড়া থেকে শরীর খারাপ বেশি হয়ে গেল, ওনারা সঙ্গে সঙ্গে কোনোভাবে গাড়ি টাড়ি করে ওনাকে একটুখানি ওখানকার যে ট্রিটমেন্ট করি কলকাতা নিয়ে চলে আসে, এই সরি ওনার ওখানে খাগড়ায় নিয়ে চলে আসেন। এমন নাকি হয়েছিল খাগড়ায় আনার পর সেখানে এমন নাকি মানে শরীরে ওনার কষ্ট হয়েছিল যে ওখানেও নাকি রাখতে পারেনি, পরবর্তীকালে নাকি ওনাকে নিয়ে আরও ট্রিটমেন্ট করার জন্য প্রথমে বহরমপুরের মানে বড় নার্সিংহোমে দিতে হচ্ছে তৎকালীন সময়, যে সব থেকে বড়, তারপর নাকি এমন অবস্থা হয়েছিল আবার কলকাতাতেও নিয়ে আসতে হয়েছিল, সেই সময়টা ডাক্তাররা ওখানে অত ভালো ট্রিটমেন্টটা ছিল না। যাই হোক, সেই যাত্রায় উনি বেঁচে যান, মানে মৃত্যু মুখ থেকে নাকি ফেরত আসেন। এরপর কি হলো, আস্তে আস্তে উনি সুস্থ হলেন। বেশ কিছুদিন এরপরে যা হয়, অসুস্থ হয়ে পড়েছিলেন, হতেই পারে, কোনোদিন হন না চেঞ্জে গিয়ে অসুস্থ, অনেক মানুষই হয়, বেড়াতে গিয়ে কি অসুস্থ হয় না, হয়, ঠিক আছে, ওনারা মাথা থেকে ব্যাপারটা ছেড়ে ফেলে দিয়েছেন। এরপর কি হয়, আবার মোটামুটি 4-5 মাস বাদে যেমন আবার যথারীতি উনি যান সেই বাড়িতে, যে নতুন বাড়ি উনি ঘাটশিলায় কিনেছিলেন, সেই বাড়িতে আবার ওনার স্ত্রীকে নিয়ে আবার সেখানে গেছেন। সেবার ওনার ছেলেও গেছে, মানে ওনার যে ছেলে পড়াশোনা করতো, বড় কিন্তু মানে বিয়ে থা হয়নি, কিন্তু পড়াশোনা তখন করতো, ব্যবসা ট্যাবসা তখন শুরু করেনি, ছেলেকে নিয়েও গেছে। এবারে মানে একজন ছেলেকে নিয়ে গেছে, এবারে গিয়ে সেখানে মানে আছেন, ভালো কথা। বাড়িটাতে কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব ছিল বলতে মানে একটু মানে ওনার মনে হয়েছিল যে ওখানটা একটু চকলা উঠে গেছে, ওখানটা একটু রং নেই, মানে একটু শৌখিন মানুষ, আর পয়সাও ওনার ছিল না, চাইলে সেটা কোনো পয়সার কাট কোনো না, এত সুন্দর বাড়িটা একটু ঠিকঠাক করে গেছি যখন, একটু সময় নিয়ে একটু ঠিকঠাক করে আসুন মিস্ত্রি, একটা মিস্ত্রি লাগিয়েছেন, লাগিয়ে ওখানে ঘরটা ঠিকঠাক করাবেন বলে। এবারে বলছেন যখন উনি ঘরটা মানে ঠিক করাচ্ছেন, করতে করতে মানে যারা কাজ করছে মিস্ত্রিরা, মানে ওই মানে কি বলে ওটাকে, দেওয়ালে ফুটো করে সেই চকলাগুলো ওঠায় না, ওই যে ছেনি টাইপের লোহার একটা জিনিস থাকে, তার উপরে হাতুড়ি দিয়ে মারে, করছেন মানে কাজ করছে মিস্ত্রিরা, ওই যে ছেনিটা সরু হয় যেটা দিয়ে মারছে মানে হাতুড়ি, ওই লোহার জিনিসটা ছুটে এসে লাগলো ওনার কপালে, কপাল থেকে ফিনকিরিয়ে রক্ত, কপাল ফেটে ফুটো হয়ে ডিপ হয়ে ফিনকিরিয়ে রক্ত বেরোলো, মানে ওই ভদ্রলোকের, মানে ওই দাদুর বন্ধুর যার কথা বলছি, যিনি কিনেছিলেন বাড়িটা, তার কপাল থেকে রক্ত বেরোলো। ন্যাচারালি যা হয় অ্যাক্সিডেন্ট, এটাও তো অ্যাক্সিডেন্ট, হতেই পারে, অসুবিধা কিছু নেই, যিনি করছেন তার লাগলো না, ছিটকে তো অন্য লোকে লাগতেই পারে, ওখানে বসে উনি কাজটা দেখছিলেন, যদিও একদম সামনে দেখেনি, কিন্তু এমন জায়গায় ছিলেন সেফ জায়গায়, তথাপি ওনার মাথাতে লাগলো। কি করা যাবে, সঙ্গে সঙ্গে যা হয় ওখানকার ডাক্তার দেখিয়ে তৎকালীন ব্যবস্থাতে যা করা সব করে সেলাই ফেলাই হয়েছিল।
সেইবার ওটা হওয়াতে যা হয়, আবার ওই জিনিসটা থেকে বেড়ে গিয়ে পেকে টেকে গিয়ে আবার একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হয়। সেখানেও আবার উনি আবার একটা সমস্যায় পড়লেন, সুস্থ হওয়া দূরের কথা আবার একটা অসুস্থ হয়ে পড়লেন। এই নিয়ে দ্বিতীয়বার হলো, মানে প্রথমবার পুজো করার পর না, সেকেন্ড এবং থার্ড টাইম হলো দ্বিতীয়বার, যে উনি ওখানে যখনই যাচ্ছেন তখনই একটা না একটা কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে। সবটাকে এনারা কিন্তু ব্যাপারটাকে মেনে মানে ভেবে নিয়েছিলেন ঠিক আছে টোটালটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হতেই পারে ঘটনাগুলো। কিন্তু এটা এই ভদ্রলোক মানে ব্যাপারটা কিন্তু মানতে পারেনি। আরেকটা কথা বলি, যেটা আমি একটু আগে বলে রাখা দরকার, বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই ভদ্রলোক কিন্তু ভীষণ কি ধার্মিক ছিলেন, ভীষণভাবে ধার্মিক, মানে ভীষণ পুজো আচ্চা করতেন বাড়িতে। যখন নতুন পুজো করেই তার জন্য উনি এসেছিলেন, তো আগেই বললাম। পুজো করার পরে ওনাদের তো বেশ বাড়িটা অনেকগুলো ঘর ছিল, তার মধ্যে একটা ঘর বেশ বড় সুন্দর ছিল, যে ঘরে উনি ঠাকুর ঘর হিসেবে ওইটাকে বানিয়েছিলেন, যে এই ঘরটাকে ঠাকুর এবং বেশ কিছু ঠাকুর উনি ওখানে প্রতিষ্ঠা করে এসেছিলেন ওই নারায়ণ পুজো করার পরের দিন থেকে। কারণ কি উনি বলেছিলেন যখন আমি আসবো তখন আমি এখানে পুজো করব। আর উনি ঠিকও করে এসেছিলেন যে চাবি দিয়ে ওই ঘরটা যাতে খুলে কেউ পুজো করতে পারে, তা সেরকম কোনো লোককে ওখানে বলে রোজকার যাতে ফুল বেলপাতা দেওয়া হয় সেটা পুজো করার। কিন্তু সেটা ওখানকার লোকেরা তো সেই সময় কিন্তু রাজি হয়নি, বলছেন না আমরা এটা পারবো না, বাইরে কেউ নেই, আপনারা কাইন্ডলি কিছু মনে করবেন না। কিন্তু ব্যাপারটা উনি ভেবেছেন ঠিক আছে হতেই পারে ব্যাপারটা, যে কেউ দায়িত্ব নিতে চাইছে না, কি দরকার আছে যে কারোর বাড়ির এই আমরা কেন নেব, সেই জন্য আর কি দায়িত্ব নিতে চাইছে না। এইবার কি হলো, ওই বাড়িটা কিন্তু মানে ওই ঠাকুর ঘরটা কিন্তু উনি ঠাকুর মানে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে বন্ধ করে চলে আসতেন। এরপরে যেটা হলো, সেবারে উনি চলে এলেন ওকে অসুস্থ হয়ে। এবার গেল তৃতীয়বারের কথা বলছি, তৃতীয়বার কিন্তু এই যে ঘটনাটা ঘটার পর এটা হলো, উনি কিন্তু ভাবছেন যে আমার বাড়িটা এরম কেন হচ্ছে, আমি দুবার করে গেলাম, মানে দুবার এই ঘটনা ঘটলো, তাহলে কি আমার কি বাড়িটা স্যুট করছে না, এটা উনি ভাবছেন। কিন্তু ওনার মিসেস সেটা ভাবছেন, ওনার মিসেসের ভীষণ ভালো লেগেছে বাড়িটা। উনি বলছেন না এই বাড়িটা খুব সুন্দর বাড়ি, এগুলো তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিছু মনে করো না। কিন্তু উনি যেহেতু এটা ভেবেছিলেন না, ওনার খুব মনটা খারাপ লেগেছিল, উনি আর যেতে চাইতেন না। এই দ্বিতীয়বার ঘটনা অসুস্থ হয়ে যাওয়ার পর উনি বলছে আমি আর যাবো না ওই বাড়িতে, ওরা ভেবেছিলেন। তারপর উনি আর যাননি, বেশ কিছুটা বছর উনি যাননি মানে জানেননি এই বাড়িটাতে। তারপরে যখন ওনার যেতে ইচ্ছা হতো উনি কিন্তু আর ঘাটশিলা যেতেন না, উনি অন্য কোথাও চেঞ্জে যেতেন। ওই বাড়িটা কিন্তু ওই অবস্থাতেই ছিল, বন্ধ হওয়া। ওনার মিসেস বলা সত্ত্বেও নিয়ে যেতেন না। তারপরে ওনার ছেলে বড় হয়, ব্যবসার কাজে যোগদান করে, দিয়ে মানে ওই ছেলে আবার বিয়ে দেন, ওই ভদ্রলোকে বিয়ে দেন আর কি। এইবার ছেলে যখন বিয়ে করার পরে কিছুদিন বাদে ছেলের ইচ্ছা হলো যে বাবার ওই বাড়িটা, আমার বউকে বলেছে যে নতুন বউকে জানো আমার বাবার একটা ঘাটশিলার বাড়ি আছে এরকম ব্যাপার, বউ খুব ইচ্ছা যে ওই বাড়িটা যাবো আমরা, চলো একবার তা দেখে আসি আমি, আমায় নিয়ে চলো। ছেলে বলেছে ঠিক আছে, বাবাকে বলছে বাবা যাবো এরকম। তা বাবা বলেছে কি দরকার, থাক না, নতুন বিয়ে টিয়ে করেছিস, যা থাক বাড়ি যেরকম আছে থাক, বাড়িতে তোরই থাকবে, অসুবিধা তো কি তোর, মানে দুটো ছেলে ছিল ওনার, তোদের দুই ভাই থাকবে, থাক না বাড়ি আমাদের থাক। কিন্তু তখন মেনে নিল। কিছুদিন বাদে ওই ছেলে নাছর বন্ধা, বউ আর কি বলছে চলো চলো যাই যাই এরকম দেখবো। তা তখন বাবা মা আর কি মা বলে যাক না কি আছে, আমার তো কোনো খারাপ লাগেনি, তোমার একটা মনের ভুল। আর উনি ঠাকুর দেবতা তো মানতেন, ওনার যেন কেমন একটা মনে হতো উনি আর যাননি তারপর থেকে বাড়িটাতে, কেনা কিন্তু পড়েছিল দুবার ওনার ঘটনা ঘটাতে। তারপরে উনি বলেছেন ঠিক আছে তুই যা। এই যা বলার পরে কিছুদিন ওর যেদিকে যাবো যা বলে তো যাওয়া যায় না, যাবো করতে করতে কিছুদিন বাদে কি হলো, ভদ্রলোক অসুস্থ হয়ে মানে উনি মারা যান বলতে উনি কিন্তু খাগড়াতেই মারা যান। তখন বয়সও হয়ে গেছিলো বেশ অনেকটাই, তখন তার বয়স হয়ে গেছিলো, একদম যে অল্প বয়সে তা না, একটা বয়স হয়েছে মারা গেল। এই উনি মারা যাওয়ার পরে কি হয়, সেই সময় আর যাওয়া ওদের হয় না, সেটা একটা বিঘ্ন ঘটে, মানে যাওয়া হলো না, কিন্তু ওদের যাবো করেও কিন্তু যাওয়া হলো না। বেশ কিছুদিন আবার কেটে গেল। ওর মা বললো দেখ তো বাবা চলে গেল, এখন আর যাসটা, তো বাবার তো ইচ্ছা ছিল না। এই করে কি হলো, সেই বছরটাও কেটে গেল, বাবার মৃত্যুবার্ষিকী কেটে গেল। তারপরে একদিনকে ওরা ঠিক করলো না এবার যাবো, সবই তো কেটে গেছে, যা হয় আমি একটু আগে বলছিলাম সময়ে সব কিছু মানুষকে ভুলিয়ে দেয়। এই বছরখানে কেটে যাওয়ার পর ওরা ঠিক করেন এবার আমরা যাবো। তখন বউকে নিয়ে ওই বাড়িটায় পৌঁছায়। তখন কিন্তু আর ওর মা যায়নি, যেহেতু বাবা মারা গেছে, মনটা ভালোও লাগছে না, ওর বাড়িতে যাবো না, আমি যাইনি। এবার সেই সময়
ওই মানে ছেলে, ওনার ছেলে মানে ছোট ছেলে আর কি, বউকে নিয়ে যায় ওখানে। গিয়ে বউয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, যদিও এতদিন না যাওয়ার ফলে কি হয়েছিল, বাড়িটা ধুলোবালি পড়ে গেছে, কিরকম একটা হয়ে গেছে। যে ভদ্রলোক মানে যোগাযোগ করে কিনিয়ে দিয়েছিলেন, তার একটা লোক ছিল পরিচিত, তার সঙ্গে ওর মা বলেছিল তার সঙ্গে যোগাযোগ করবি, সে সব ব্যবস্থা করে দেবে, তোরা কেয়ারটেকার হিসাবে সে বাড়িটা দেখ ভালো মাঝে সাঝে করে, তোরা গিয়ে বলবি, সে সব ব্যবস্থা করে দেবে। আর বহুদিনের যাতায়াত যেহেতু, ওখানে সবাই চিনত ওনার বাবাকে আর ওর মাকে ওখানে। যাই হোক, ওরা গেছে ওখানে, গিয়ে ওই বাড়িটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে, আর মা বলেছিল একটা কাজ করবি, কিন্তু আগে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করবি, তোর বউকে দিয়ে করাবি, তুইও করবি, করে আগে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে জল মিষ্টি দিয়ে পুজো করে তারপর কিন্তু তোরা থাকবি ওখানে, যে কদিন থাকবি সে কদিন। এই ছেলেরা বলেছে হ্যাঁ ঠিক আছে তাই হবে। তা গিয়ে বৌমার খুব পছন্দ হয়েছে, বৌমা হচ্ছে বাহ কি সুন্দর, তখনকার দিনে মানে বৌমা অল্প বয়সী, ভালো লেগেছিল, সে গেছে। গিয়ে তো ওইভাবে ওই লোকটাকে ডেকে তাকে ঘরটার পরিষ্কার করিয়েছে, করে ঠাকুর ঘর পরিষ্কার করিয়েছে, ঠাকুরকে ফুল টুল নিয়ে গিয়ে পুজো দিয়েছে, দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে যথারীতি করেছে। তো ও খুব ভালো লেগেছে, সেই রাত্রিটা ভালোভাবে কেটে গেছে। পরের দিন ওরা তো ওখানে কোনো কাজ তো নেই, ঘুরতে গেছে, থাকবে কিছুদিন থেকে, ভাল লাগলে বেশি দিন থাকবে, নাহলে চলে আসবে, এরকম ছেলেটা বলেছিল। তো ও যথারীতি তো ছেলেটাও বাবার ব্যবসায়ী করে ওখানে, বলে এসছে কদিন লোকজন দেখছে। এবার দ্বিতীয় দিন সারাদিন তো ঘুরেছে, ওরা লিখেছে বাবার পরিচিত লোকদের সঙ্গে দেখা করেছে, তার সব দুঃখ প্রকাশ করেছে বাবার মৃত্যুর জন্য, বাবা আসতেন, এরকম অনেক পরিচিত ওখানকার হয়ে। রাত্রিবেলা ওরা খাওয়া দাওয়া করে, যে বাড়িতে রান্নাবান্না হচ্ছিল, হয়ে লোক ছিল বা ওরাও সব করেছে, খেতে শুয়েছে। শুয়ে ছেলেটা বলছে, রাত্রিবেলা শুয়ে ঘুম থেকে উঠে বউটাকে ডাকছে, ওর বউকে ডাকছে, ডেকে বলছে যে শুনছো একটা তুমি কান্নার আওয়াজ পাচ্ছ? তখন বউটা বলছে ঘুমটা ভেঙে, কই না তো। বলছে হ্যাঁ আমি না পাচ্ছি, একটা কান্নার আওয়াজ পাচ্ছি, একটা মহিলা কণ্ঠস্বরে কান্নার আওয়াজ। তখন ও উঠে বসে ভালো করে শুনলো, বলছে না তো আমি তো কোনো কান্নার আওয়াজ পাচ্ছি না। ঘুমিয়ে পড়ো, বাইরে দেখো কুকুর টুকুর কাঁদছে, তুমি হয়তো কান্নার আওয়াজ ভাবছো, বা শিয়াল টিয়াল, তখনকার দিন তো শিয়াল টিয়াল ছিল, শিয়াল টিয়াল ডাকছে হয়তো, তাই শুয়ে পড়েছে। কিন্তু ওরা রাত্রে ঘুমাতে পারেনি। পরের দিন যথারীতি সকালে উঠেছে, কিচ্ছু না, পরিষ্কার পরিচ্ছন্ন, আবার সারাদিন যেরকম হয়েছে, আবার রাত্রিবেলা শুয়েছে। ওরা আবার রাত্রিবেলা বউকে ডেকেছে, ডেকে বলছে জানো আমি না কান্নার আওয়াজটা আজও পেলাম, তুমি তো বিশ্বাস করছো না, কিন্তু শোনো পাচ্ছি, কোথা থেকে পেয়েছি জানো? এই ঠাকুর ঘরটা যে বন্ধ করা আছে, আমার যেটা মনে হচ্ছে ঠাকুর ঘরের দরজাটা দিয়ে একটা মানে ঠাকুর ঘরের ভেতর থেকে কোনো একটা সূক্ষ্মভাবে একটা মহিলার কান্নার কণ্ঠস্বর আমি পাচ্ছি। তখন বউটা বলছে কি যে আজে বাজে বলো তুমি, আমি অবাক হয়ে যাই, ঠাকুর ঘরে মহিলার কণ্ঠস্বর। তো সকালবেলা বলেছে, তো ঘটনাটা রাত্রে বলেনি, কারণ বারবার বললে ভয় টয় পাবে, সকালে বলেছে। ও তো যথারীতি ঠাকুর ঘর তো মা বলে শাশুড়ি বলে দিয়েছিল ওর মা, সেই জন্য ভালোভাবে প্রত্যেকদিন আগে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিয়ে তারপর পরে। সেই দিন যখন সকালবেলায় বলেছে পুজো দিতে যাবে, তখন ওকে বলেছে দাঁড়াও তুমি, বউটা পুজো দেয়। এবার তখন ও বলেছে আজকে আমি পুজোটা, মানে কোনো কারণে ও বলেছে আজকে আমি পুজোটা দেবো না, তুমি গিয়ে পুজোটা দাও, তুমি ঠাকুরকে ঘরটা পরিষ্কার করে পুজো দাও। ও মানে ওর ছেলেটা বলে ঠিক আছে, আর দেখি তোমার কেমন ঠাকুর ঘর থেকে কোথায় ভালো করে পরিষ্কার করবে, এরকম মজা করে বলেছে, ভালো করে পরিষ্কার করবে, কোথাও কেউ আছে কিনা দেখেও নাও তুমি, কারণ তুমি তো দুদিন ধরে বলছো ঠাকুর ঘর থেকে কান্নাকাটি করছে, আওয়াজ পাচ্ছ, ভালো করে খুঁজে দেখে নাও কোথায় গিয়ে আছে, বলে মজা করেছে, আর তুমি আজ ঠাকুর পুজো দেবে, তুমি পরিষ্কার করবে। তখন ছেলেটাকে কি হয়েছে, ভালো করে পরিষ্কার করতে গেছে। প্রথমে কি হয়েছে, যখন পরিষ্কারটা করতে গেছে, মানে দরজার মানে ঠাকুরের আসন যেখানে পেতেছে তার পাশে দরজা ঢোকার পাশে একটা জায়গা ছিল, বেশ চওড়া জায়গাটা, সেখানটা পরিষ্কার করতে গিয়ে মানে জল দিয়ে মুছতে গিয়ে সেই জায়গাটা ও পা পিছলে পড়ে গেছে। আর শুধু পড়ে গেছে না, পড়ে গিয়ে মাথাটা এমনভাবে লেগেছে মানে দেওয়ালে, মাথাটা পুরো ফেটে চলছে, চিৎকার করে উঠেছে। চিৎকার করার সঙ্গে সঙ্গে বউটা কি হলো, দেখছে ওভাবে পড়ে আছে, চিৎকার করছে, মাথা দিয়ে একটু গল গল্পে রক্ত পড়ছে। ওই মানে ওই একটা জায়গায় জলটা, তখন ও বলছে তুমি কি দেখে করতে পারো না, ওখানে জল ফেলেছো, জলটা পা পিছলে এখানে পড়ে গেলে, দেখে তো হাঁটবে পরিষ্কার, এরকম তোমায় করতে বলেছি।
ও তো যা তা বকাবকি দিল। তারপর বাড়িতে লোকজন যারা ছিল, ওখানকার যারা থাকতো কেয়ারটেকার, তারা সব লোকজন এসে ধরাধরি করে তুলেছে, তুলে মাথায় ডাক্তার কাছে নিয়ে গেছে, স্টিচ করিয়ে যা করানো সব করিয়েছে। তখন সেদিনকে মতো হতো তো, এটাও তো একটা অ্যাক্সিডেন্ট, না এটা না হওয়ার কি আছে, ঠাকুর ঘরে পুজো থেকে জলে পড়ে গেছে, হতেই পারে, মাথাটা লেগে ফেটে গেছে, এটা এমন কিছু আহামরি ঘটনা নয়, ঠিক আছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, চিন্তিত বটে। ওই দিন রাত্রিবেলা যখন ঘুমোচ্ছে, এমনিতেই তো ওর শরীরটা খারাপ, ওইভাবেই ব্যথা লেগেছে, খুব ব্যথা পেয়েছিল, ওই দিন রাত্রিবেলাও কিন্তু ওরকম না কান্নার আওয়াজটা বেশি করে পেয়েছে। কিন্তু সেই দিন তো সকালবেলা কিচ্ছু, এই রাত্রিবেলা কিচ্ছু বলেনি। পরের দিন ওর মিসেসকে বলেছে, ঠিক আছে তুমি বিশ্বাস করছো না, ঠিক আছে তুমি তো বলেছো পুজোর আমায় দিতে হবে, আমি পুজো তো আমি আজও যাচ্ছি, আমি আজও পরিষ্কার করবো, দেখি আমি কি হয়, আমি আজকেই সব করবো বলে সেদিনকে ও গেছে পরিষ্কার করবে, মানে ঘরটা পরিষ্কার করে ঠাকুরের, সেদিনকে তো ঠাকুরের পুজো আর ওই অবস্থায় পড়ে রইল, আর দেওয়া হলো না, যা ছিল তা ছিল, ওর মিসেস যেহেতু দিতে দেয়নি বলে আর সে ঠাকুর পুজোই দেওয়া হয়নি, ওই অবস্থাতেই করেছে। তার পরের দিন যখন ও পুজো করে বলে গেছে, ঠাকুরের একটা জায়গায় ঠাকুর সুন্দর আসন, তার আগে তার পাশে একটা টেবিল ছিল, টেবিলটার মধ্যে মানে টেবিল মানে ঢাকনা দেওয়া টেবিল, আর তার মধ্যে একটা মানে মানে কাভার সিস্টেম করা একটা আলমারির মতো কাঠে, তার উপরে জিনিসপত্র রাখা থাকতো, আর ভেতরে সব মানে বাসন টাসন সব করে রাখা থাকতো, নোংরা টোংরা না করে, ওনার বাবারা বলে। ওর উপর একটা বড় কাঁসার একটা মানে কাঁসা বা পিতলে ভারী একটা, কাঁসারই হবে, ভারী একটা ঘটি ছিল, মানে বড় বেশ কলসির মতো ঘটি ভারী ছিল, সেইটা ওখানে রাখা ছিল। এবার ও ওটা আনতে যাবে, যে ওই কলসি ওইটাতে ওটা জল দিয়ে ঠাকুরকে দেওয়া হতো, ওই সমস্ত দিয়ে পরিষ্কার নতুন জল আনা হতো, ওটা আনতে যাবে বলছে, ওটা নিতে গিয়ে ওইটা হাত থেকে ছিটকে মানে নিতে গেছে, আর ওখান থেকে পড়ে ওই মানে অত উঁচু একটা যে আলমারি, কাঠের আলমারিটা ছিল, ওখান থেকে পড়ে গিয়ে ওইটা ঠিক যেখানে ও পোড়ের মাথাটা ফেটেছিল ওই ওই জায়গাটাতে ওইখানে গিয়ে পড়লো। আর পড়বি তো পর, ওইখানে পড়ে কি হলো, একদম মানে মানে ঢপ ঢপ করে আওয়াজ হলো। ওই আওয়াজটা শুনে ওরা বলছে, এখানটা একটা মাটিতে যদি একটা বড় ভারী জিনিস পড়েও সেটা ঢপ ঢপ করে তো আওয়াজ হয় না, সেখানে একটা মানে একটা অন্যরকম একটা মেটালের আওয়াজ হয়, মনে হচ্ছে না ফাঁপা কোনো জায়গা ওটা পড়েছে, একটা আওয়াজ হয়ে গড়িয়ে চলে গেল। ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কি সেটাকে ঘুরিয়ে টুরিয়ে এনে ওর মিসেসকে বলেছে, মানে যাই হোক কি হচ্ছে, তুমি পুজোটা তো করে নাও, যাই হোক বলে পুজো টুজো করে দিয়েছে। এটা সেকেন্ড ডে গেল। থার্ড ডে কি হয়েছে, রাত্রিরে শুয়ে যথারীতি কিন্তু কান্নার আওয়াজটা পাচ্ছে। থার্ড ডে কি হয়েছে, আবার ও পুজো করতে গেছে, ওই যে জায়গাটা যেখানে প্রথম দিন পড়ে গেছিল, দ্বিতীয় দিন ঘটিটা পড়লো, সেইখানে একটা ওপর থেকে একটা বড় মাটি মানে চাঙড় একটা, মানে একটা সিমেন্টের চাঙড় ওইখানটা ভেঙে পড়লো, আর ওইখানটা ভেঙে পড়ে আবার ওরকম ঢপ ঢপ করে আওয়াজ হওয়া শুরু করলো। তখন ও সঙ্গে সঙ্গে বলছে ওর মিসেসকে, দেখো একটা কিছু ভারী জিনিস নিয়েছো, ওটা পিটিয়েছে, পিটিয়ে বলছে, দেখি তো এখানটা এরকম আওয়াজ হচ্ছে কেন, মানে সব জায়গায় পাশে মারছে একরকম আওয়াজ, ও পাশে একরকম, ওইখানটা ফটফট করে কেন আওয়াজ হচ্ছে, ভেতরটা কি আছে, এরকম কেন ফাঁকা আওয়াজ। সঙ্গে সঙ্গে মিস্ত্রি লোককে বলেছে, ওদের ওখানে যারা এসেছিল লোককে ডেকে আনো, এখানটা কেন দেখাতে হবে। তখন একটা মিস্ত্রি এসছে, মানে লোক এসছে, এসে দেখে ওরম ওরম করে বলছি, তোরা ফাঁপা আছে জায়গাটা এখানটা, তখন কি করবো এখানটাতে, তখন উনি বলছে, এখানে ভাঙো তো, ছেলে বলছে ভাঙো দেখবো কি আছে, এটা কেন এরকম আওয়াজ হচ্ছে, আর ঘটনাগুলো কেমন একটা কাকতালীয়ভাবে মিটে যাচ্ছে না, একটা ওই জায়গাটা পড়ে গেলাম, ওই জায়গাটা ঘটি পড়লো, ওই জায়গাটা চাঙড় পড়ছে, কেন ঘটনাটা, ওটা ভেঙেছে। মিস্ত্রি এনে পুরো ঘুরে 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 বেশ অনেকটা গর্ত করে দেখেছে, সত্যি সত্যি যে মেঝেটা তুলেছে ওখানে একটা ফাঁপা মানে ফাঁকা জায়গা, তার অনেকটা তলায় যেমন মানে একটা মাটি হয়, মানে ভিতের মাটি ওই রকম তুলেছে, তুলে দেখছে সেখান থেকে খানিকটা মানে মাটি তোলার পর আস্তে আস্তে ঘুরছে, দেখছে ওখান থেকে মানে হাড়, মানে মানুষের হাড়ের টুকরো বেরিয়েছে। তখন তো ওরা ভয় পেয়ে যায়, এই মানুষের হাড়ের টুকরো এখানে কেন। তখন ওরা খবর দেয় ওই ভদ্রলোক, ওখানকার পরিচিত সব লোকদের, তারা সব ফরেন্সিক লোকদের খবর টবর দিয়ে লোকজন নিয়ে আসে, যে এখানে হাড়ের টুকরো কেন, মানে এটা কিসের হাড়, হতে পারে জন্তু জানোয়ার মনে পড়েই থাকতে পারে, কেন কিন্তু ফাঁপাই বা কেন, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন ওদের মাথায় ঢুকেছে যে ফাঁপা হাড় কেন। তখন এটাকে পরে টেস্ট করে জানা যায় যে ওটা কিন্তু কোনো মানুষের হাড়, এবং ওটা কোনো মহিলার কোনো শরীরের দেহের কোনো অংশের হাড় ছিল ওটা।
তারপরে নাকি ওইখানটা পুরো ঘরটাকে, ঠাকুর ঘরের ওই পুরো পাশটা এবং তারপরের ঘরটাকে পুরো ঘোরা হয়, জায়গাটাকে ঘুরে দেখা যায় যে ওইখানে মানে প্রমাণ পাওয়া যায় ওইখানে কোনো একজনকে মেরে, মানে শুধু একটা হাড় না, পরবর্তীকালে ওটা একটুখানি ঘুরে একটু পাওয়া গেছিল, আস্তে আস্তে পুরো ঘুরে আরও একাধিক হাড়ের অস্তিত্ব ওখানে কিন্তু মেরে। তার মানে বোঝা যায় ওইখানটা কাউকে কখনো মেরে ফেলে পুঁতে রাখা হয়েছিল, তারপরে এই ঘরটা তৈরি করে ওই ভিতরে ভিত বানিয়ে ঘর করা হয়েছিল। এবার ওরা এটা নিয়ে তো মাথা খারাপ হয়ে গেল, গিয়ে ওরা তখন খোঁজা শুরু করলো কার থেকে বাবাই বাড়িটা কিনেছে। সেইখান থেকে খোঁজ করে পাওয়া গেল যে যার থ্রু দিয়ে বাড়িটা বাবা কিনেছে, সে তখন তার আগের লোককে, যে বিক্রি করেছে সে তার আগের লোককে, এইভাবে করতে করতে জানা যায় যে ওই বাড়িটা ওর বাবা কিনেছিলেন মানে 6টা হাত, 6th হ্যান্ড ছিল এই বাড়িটা, মানে 6টা হাত চেঞ্জ হয়ে ওনার বাবা কিন্তু এই বাড়িটা কিনেছিলেন। ওনারা জানতে পারেন যে যারা প্রথম এই বাড়িটা বানান, মানে যারা করেন, তাদের ফ্যামিলিরই কোনো একজন, মানে তাদের স্ত্রী, মানে খবর আস্তে আস্তে জানতে পারা গিয়েছিল সেই পরিবারের কোনো একজন, মানে তখনকার দিনে ছিল 2-3টে বিয়ে ব্যাপার ছিল, আর একটা দহেজের ব্যাপার ছিল, মানে মানে কি বলবো, পণ প্রথা তখন এত নাকি ছিল। ও যার বাড়ি ছিল প্রথম, তার কোনো একটা পণ প্রথার জন্য সেই ফ্যামিলির কেউ তার স্ত্রীকে মেরে ওইভাবে পুঁতে রেখেছিল, ওই মানে মেরে যেভাবেই হোক করে পুঁতে রেখেছিল নাকি ওই বাড়িটার তলায়। কিন্তু তৎকালীন সময় আজকের মতো দিনে বিচার করলে হবে না, সেটা মিডিয়া ছিল না, কিছু বিচার ছিল না, সেরকম এত কিছু ছিল না যে সেখানে সেই রহস্য ভেদ করার সঙ্গে সঙ্গে যাবে। সেটা নাকি এই যে এতবার, মানে 6th হ্যান্ড পরে যে এটা জানতে পেরেছিল, এটাও বহু বছর আগে, কিন্তু তাও যে অত বছর পরে জানতে পেরেছিল সেটাও কিন্তু অনেক খুঁজতে অরিজিনে গিয়ে জানা গেছিল যে এই একটা ঘটনা নাকি ঘটেছিল। সেই জন্যই ওই বডিটাকে লুকোবার জন্য করে ওনার রাতারাতি ওইখানটা মানে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছিল, তারপর ওই জমির ওপরেই ওনার ওই বাড়িটা করেছিল। কিন্তু কোনো কারণে আনফর্চুনেটলি ওই বাড়িতে কিন্তু ওরা থাকতে পারেনি, কিছু একটা ব্যবহার হয়েছিল। তারপরেও 5 জন যারা মানে চতুর্থ হয়ে, এটা তো 6th মানে পঞ্চম, মোট 5টা ফ্যামিলি ওখানে যারাই পরবর্তীকালে বাড়ি কিনেছে, লুকিয়ে হয়তো বাড়িগুলোকে বিক্রি করেছিল, কিন্তু সেই বাড়িতে থাকতে পারেনি। এবং ওনারা জানতে পারেন ওই বাড়িতে যারা থেকেছে প্রত্যেক ফ্যামিলির কেউ না কেউ মারা গেছেন, মানে 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 কোনো না কোনো অ্যাক্সিডেন্টে ওখানে মারা গেছে, তারপরে তারা বাড়িটাকে ছেড়ে দিয়েছে। এবং এই যে যখন এই ওনার বাবা কিনেছিল, যখন তারাও এই যে বললো না অনেক কম দামে, জলের দামে পেয়েছিল, মানে অনেকটাই কম দামে উনি খুশি হয়ে কিনেছিলেন, সেই তাও হচ্ছে তারাও তাদের ফ্যামিলিতেও নাকি বিশাল অ্যাক্সিডেন্টে তার ফ্যামিলিও দুজন সন্তান, ছেলে মারা গেছেন। আর এবার তাহলে প্রশ্ন উঠছে যে ওনার বাবা কিন্তু মারা যাননি, কিন্তু ওনার বাবার 2টো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে উনি ভয়ের চোটে বাড়িটা বন্ধ করে চলে এসেছিলেন, বিক্রিও করেননি কিন্তু কিছু। তারপরে কি জানতে পারা যায় যে যাকে, মানে ওই প্রথমত হচ্ছে ওনার বাবা বিশাল ধার্মিক ব্যক্তি ছিলেন, আমি আগেই বলেছিলাম। আর ওই ঘরটাতে, যে ঘরটাকে উনি কিন্তু জানতেন না, কিন্তু ঘরটা এত ভালো ওনার মনে হয়েছিল, ধার্মিক বলে যে দিকটাতে দিক মানে বাস্তু মেনে ওই ঘরটাতে উনি ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। আর ঠাকুর প্রতিষ্ঠা করার জন্যই ওই তলায় যে কোনো কারণেই হোক, যে আত্মাটা ছিল, যে নাকি আরও 6টা ফ্যামিলিকে, 5টা ফ্যামিলিকে থাকতে দেয়নি, সেই আত্মাটা কিন্তু কিছু করতে পারতো না। আর ওই আত্মাটার জানা গেছে যারা কিনেছিল তাদের প্রত্যেক ফ্যামিলি কিন্তু যাদের মৃত্যু হয়েছে সবাই পুরুষ মানুষ, কোনো মহিলার কিন্তু মৃত্যু হয়নি। পুরুষদের প্রতি ওই যে আত্মাটা ছিল তার কিন্তু আক্রোশ ছিল পুরুষদের প্রতি, সেই জন্য ওনার বাবার প্রতিও কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অল্প স্বল্প আঘাত হয়েছিল, কিন্তু কিছু বড় হতে পারেনি। ওই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি ভীষণ ধার্মিক ছিলেন বলে এটাই সবাই ভাবছে। এবং এই ছেলেটিও যেহেতু ঠাকুর প্রতিষ্ঠা করেছিল বলে কিন্তু এই ছেলেটিরও আঘাত লাগলো, কিন্তু ওকে দিয়ে কিন্তু মানে পেয়ে গেল যে কোথায় কেন সমস্যাটা, কিন্তু ওই আর এই ছেলেটি বলে কিন্তু ওই কান্নার আওয়াজটাও কিন্তু পেত, কিন্তু ওর স্ত্রী পাশে শুধু স্ত্রী কিন্তু কোনো কান্নার আওয়াজ পেত না। অদ্ভুত ব্যাপার ছিল। আর তারপরে কি হয়েছিল, এই ছেলেটির যখন এটা জানতে পারলো বেড়ে, তখন এরা সঙ্গে মানে সব পুলিশকে জানায়, সব জানাজানি হয়। তারপর এরা তখন বললো না, এই বাড়িতে আমরা থাকবো না, এই বাড়ি আমরা রাখবো না, এই বাড়িটা। তারপরে এই ছেলেই মার সঙ্গে কথা বলে
ওর মা জানতে পেরে তখন তো জানাজানি বিশাল ব্যাপার হলো। তখন ওর মা জানতে পেরে বলছেন আর এক মুহূর্ত নেই, বাড়িতে তো চলে আয়, তো থাকবি না। আর পরবর্তীকালে এরা বলেছেন যদি বিনা পয়সাও দান করে দিতে হয় তাও বাড়ি দান করে দেবো, ওই বাড়ি আমরা রাখবো না, মানে ওই বাড়ির নামই রাখবো না, যে মানে ওনার বাবার নামে যে ছিল পরবর্তীকালে এটা না, বলছে না আমি কারুর নামে এই বাড়ি রাখবো না, এই বাড়ি আমরা দান করে দেবো, কেউ কিনলে কিনবে না দান করে দেবো। যাই হোক, তারপর নাকি শোনা গেছিল এই ঘটনার পরে ওরা যখন এই মানে করে দিয়েছিল এই বডি তুলে, তারপরে উনি বলেছিলেন ওই ছেলেটা, বাবা যেহেতু খুব ধার্মিক, এরা ফ্যামিলিটা খুব ভালো ছিল আর কি, ওরা বলেছিল না ঠিক আছে যখন আমরা কিনেছি থাকি না থাকি বড় কথা নয়, কিন্তু যে আত্মাটা কারণ উনি শুনতে পেতেন যে একটা কাঁদছে, কারোর কষ্ট ছিল, অতৃপ্ত একটা ব্যাপার ওনার গেছিল, উনি মনে করেছিলেন না এই আত্মাটা কিছু একটা করা উচিত, কার আত্মা কী করেছিল আমার দেখা দরকার নেই, কত বছর আগেকার আমার জানার দরকার নেই, কিন্তু আমি একটা কিছু করবো। তখন ওখানকার লোককে বলে ঠাকুর মশাইকে বলে একটা একটা ভেবে আত্মার একটা সদ্গতির ব্যবস্থা করেছিলেন, করে ওই বাড়িতে একটা বড় পুজো আচ্চা করেছিল, করে তারপর চলে আসে। কিন্তু তারপরে এই ছেলেটির মানে মিসেস বলেছিল দেখো আমার তো খুব ভালো লেগেছিল বাড়িটা, ওর মারও ভালো লেগেছিল, কিন্তু মা ভয় বলেছে আর তোরা যাবি না। কিন্তু ওনার মিসেস মানে ওই যে উনি বাড়ির বলেছিলেন যে ওনার মানে এই আর কি দাদু বলেছিলেন পরবর্তীকালে নাকি বাড়িটা ওরা মানে একটা মানে আশ্রম হিসাবে বা কিছু মানে একটা কোনো একে চ্যারিটিকে কোনো একটা মানে হিসাবে ব্যবহার করার জন্য দান করেছিলেন, কোনো বিক্রিও করেনি। কিন্তু পরবর্তীকালে গিয়ে ওরা শুনেছেন সেখানে আর কোনো আর এই ধরনের কোনো সমস্যা হয়নি, কোনো পুরুষ মানুষের প্রতিও কোনো হয়নি বা কিছু কোনো এই ইনসিডেন্ট আর ঘটেনি। ওই আত্মাটা কিন্তু সদ্গতি ওইভাবে হয়ে যায়, এই ছেলেটি করে দেয় আর কি, মানে ওই ওনার ছেলে আর কি করে দেয়। তা এই ঘটনাটাও কিন্তু আমার একটা অদ্ভুত লেগেছিল, সেই জন্য আমি এই ঘটনাটাকেও আজকে আমি রেখেছিলাম আপনাদের শোনাবো বলে। তাই না, আপনাদের কেমন লাগলো? নূপুর ম্যাডাম দেখছেন, থ্যাংক ইউ। মেয়েটার অতৃপ্ত আত্মা বারবার ইঙ্গিত দিচ্ছিল, নিশ্চয়ই সেটাই তো আমাদের তাই মনে হয়েছে, আমারও তাই মনে হয়েছিল, আর না হলে কি ওর হয়তো আত্মাটা সদ্গতি চাইছিল, যেটা কি হয়নি, সেই কারণেই হয়তো এটা এইভাবেই তার আত্মাটা সদ্গতি হলো। যাই হোক, আমি এটাও বললাম কেমন লাগলো, কি সাংঘাতিক ঘটনা, সত্যি আমার খুব মানে বললাম না একটু সাংঘাতিক ঘটনাটা, তা এটা বললাম। আচ্ছা, এবার 11টা বেজে গেছে, হ্যাঁ 11টা প্রায় 11:10 বাজে। আর ঘটনাটা না এত বড় দুটো ঘটনা ছিল, বলতে বলতে আমার দেরি হয়ে গেল আজকে, তাহলে আর বলছি না। হ্যাঁ, সবার তো ঘুম টুম পেয়ে গেছে মনে হচ্ছে, কারণ যেহেতু 11:10 বাজে, আর কি বলবো না, দরকার নেই, তাই থাক তাহলে আজকে। কেউ তো সবাই কি বলছে দেখি। আর ঘটনাগুলো ছোট আছে, কিন্তু সেটা আর এখন বললে তাও 10 মিনিট লেগে যাবে মোটামুটি বলতে গেলে। ঠিক আছে, তাহলে থাক আজকে, হ্যাঁ এই অবধি। দোলা গোস্বামী, আমার লেট হয়ে গেল, হ্যাঁ একটু লেট হয়ে গেছে, ঠিক আছে রেকর্ডিং শুনে নেবো, অসুবিধা কি আছে, প্রত্যেকে তো কাজকর্ম থাকে। ঠিক আছে, তাহলে আজকে না ঘটনা দুটো এত বড় বড় ছিল বলে আমার সময়টা চলে গেল, আমি তাহলে আর তৃতীয় ঘটনাটা বলছি না, ঠিক আছে। রুমাদি একটা ঘটনা বলে রেখেছিলেন, ওনার একটা মানে বাবার ঘটনা, সেটা আমি 3 দিন ধরে নিয়ে বসছি, কিন্তু আমি বলতে পারছি না। ঠিক আছে, আমি নেক্সটে না রুমাদির ঘটনাটাই আগে বলবো। রুমাদি আপনি যদি শোনেন জানতে পারবেন, আমি নেক্সটে আপনার ঘটনাটি স্টার্ট করবো, ঠিক আছে। আজকে একটু সরি দেরি হয়ে গেল, আর বলতে পারছি না। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবার কেমন লাগলো, সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি জানি না, বুঝতে পারছি না। বলুন আরো, বাবা সুমি রয় বলছেন বলুন আরো, ঘুম পায়নি সকলে তো, সবার মধ্যে ঘুমিয়ে পড়েছে, সুমি রয় একমাত্র মনে হয় জেগে আছেন, কারণ আমি তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে। বললে সবাই এবার খুব বিরক্ত হবে জানেন তো, সেই জন্য থাক, আর তাহলে বলছি না, কারণ আর কেউ বলুন বলেনি, আপনিই বললেন বলুন। হ্যাঁ সকলেই মনে হয় ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, ভাত টাত খেতে চলে গেছে সবাই, থাক তাহলে। হ্যাঁ না না আছি, পিয়ালি চক্রবর্তী বলছেন। আরে ঠিক আছে, চট করে একটা ছোট্ট বলে দিচ্ছি, হ্যাঁ সেটা হচ্ছে এটা না মানে দাদা রমিদির ঘটনাটাই তাহলে বলে দিচ্ছি, আরেকটা বলো। আচ্ছা, ও মধুমিতা দিয়ে এসছেন, ঠিক আছে থ্যাংক ইউ মধুমিতা, তুমি বলছেন তখন ছোট্ট করে একটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে রুমাদির ঘটনা ছোটই আছে। রুমাদি থাকতেন তখন হচ্ছে দিল্লিতে, তার বিয়ে হয়েছে দিল্লিতে, আর আমি একটু ছোট করে তাহলে বলছি, একটু দেরি হয়ে গেছে। আর রুমাদির মানে বাপের বাড়িটা ছিল হচ্ছে মানে বেঙ্গলেই ছিল বাপের বাড়িটা, ঠিক আছে। এবার সম্ভবত ওনারা তখন থাকতেন হচ্ছে বসিরহাট বা বারাসাত এরকম একটা কোথাও জায়গায় থাকতেন। আর রুমাদির তখন বিয়ে হয়ে, রুমাদির ছিল ছোট মেয়ে, রুমাদির বিয়ে হয়েছিল তৎকালীন সময় দিল্লিতে, তার হাজবেন্ড চাকরি করতেন। আর যেহেতু ছোট মেয়ে, রুমাদির বাবা না রুমাদিকে খুব ভালোবাসতেন, সবাইকেই ভালোবাসতেন, রুমাদিকে বেশি ভালোবাসতেন।
যাই হোক, যখনকার ঘটনা রুমাদি পাঠিয়েছেন এরা, তখন বলছেন যে এত মোবাইল ফোন ছিল না, বা এত ফোন ছিল, সবই ছিল, কিন্তু এত ফোনে নাকি কথাবার্তা বলা এত যেত না, মানে ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে ফোন এটা হতো না। তা ফোন করতে হলে সেই সময় যখন ওনার হাজবেন্ড যেখানে চাকরি করতেন, যে সূত্রে চাকরি সূত্রে যে কোয়ার্টারে থাকতেন, যে বাড়িতে মানে ওনাকে ফোনটা করতে হতো সেটা ওনার একটা বসের বাড়ি ছিল, সেখানে গিয়ে ফোনে কথা বলতে হতো, বা কেউ নাম্বার দেওয়া থাকতো সেখানে ফোন করে উনি খবরাখবর নিতেন, বা কেউ এমার্জেন্সি হলে ওখানে ডেকে পাঠাতেন। যাই হোক, এরকম একটা জায়গাতে উনি থাকতেন। এবার কি হলো, যখন সেখানে মানে একটা দিক মানে মাঝখানে মানে ওনার বাবা মাঝে মাঝেই না, যখন একটু ভালো ছিলেন, শরীর স্বাস্থ্য ভালো ছিল, মাঝে মাঝেই মানে বলা নেই করা নেই হঠাৎ করে না চলে যেতেন রুমাদির দিল্লিতে, বা খুব অবাক হয়ে যেত, মানে সারপ্রাইজ একটা টেন্ডেন্সি ছিল। তো উনি বলতেন যে বাবা তুমি এসে গেছো? বলছেন হ্যাঁ, এর চলে এলাম তোকে দেখতে। না বলি, তখন অত কিছু ফোন না থাকলেও অত মানে অবাক হতো না, ও ঠিক আছে বাবা চলে এসছে, এরকম একাই চলে যেতেন, কখনো মাকে নেই কখনো একা, তোকে দেখতে এলাম, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, পরবর্তীকালে কি হয়েছিল, যখন বাবার আস্তে আস্তে বয়স হয়ে গেল, তখন না উনি এরকম চটপট যেতে তো পারতেন না, বার্ধক্য তাকে গ্রাস করেছিল। তা একটা সময় উনি খবরাখবর রেগুলার নিতেন যে কেমন আছে বাবা। কিছুদিন যাবৎ বাবা তো আসতে পারছিলেন না, বছর 2-3 যাবৎ। এমন সময় উনি ফোনে একদিন খবর পেলেন বাবা বেশ অসুস্থ হয়েছেন, ভালোই অসুস্থ হয়েছেন। ভাইরা দাদারা সব মানে দাদারা দাদারা খবর দিলেন যে বাবা জানিস তো বেশ অসুস্থ, পারলে একবার দেখা করে যাস। তো ও বলেছে ঠিক আছে আমি যাবো, নিশ্চয়ই একবার বাবার কাছে যাবো, তাই দিল্লিতে থেকে আসতে হবে, ছুটি ছাটা ব্যাপার আছে, হ্যাঁ ঠিক আছে। তেমন কিছু ওরা এমার্জেন্সি বলেনি যে বাবার খুব এমার্জেন্সি, এরকম নয়। হঠাৎ একটা দিন উনি বলছেন, রুমাদি বলছেন যে আমি সন্ধেবেলা দেখছি দরজাটা, মানে ওনার দিল্লির বাড়িতে দরজাটা নক করছে। তা দরজাটা খুলেছে, খুলে দেখছে বাবা এসেছে। তা বলছে বাবা তুমি তুমি চলে এলে তো, তোমার শরীর ভালো হয়ে গেছে? বাহ ভালো হয়েছে। তুমি কত বছর বলো তো, প্রায় 3-4 বছর বাদে তুমি এলে, তুমি আগে তো প্রায়ই এরকম চলে আসতে, কি ভালো লাগলো। দাদা বলেছিল আমি যাব, তা আমি ভাবছিলাম যাবো, তুমি এসে গেছো এখন, বা আমার খুব মনটা শান্তি হলো। বাবা বলছে হ্যাঁ, এরকম দরজাটা খুলতে বলছে, তুই সর, ইশারা করে বলেছে। তো ও তখন সরে গেছে। তা এরকম বাবা দেখেছে জল দে, মানে জল পিপাসা পেয়েছে। তো ও ভেবেছে ঠিক আছে বাবা এসছে, একটু যা হয় আর কি, জল খাবে কষ্ট, না হাঁপিয়ে গেছে। বাবাকে বাবা তুমি বসো, আমাকে ধরেনি কিছু না, বাবাকে বসতে বলেছে। বাবা তুমি বসো, বসো আমি জল আনছি বলে বাবাকে সোফাতে বসতে দিয়েছে, দিয়ে জল আনতে গেছে। জলটা নিয়ে এসেছে, এসে দেখছে বাবা তো নেই। বলছে কোথায় গেল বাবা? বলছে বাবা বাবাকে ডাকছে, গিয়ে আরেকটা ঘরে, যে বাবা হয়তো আরেক ঘরে গেছে, আরেকটা ঘরে গেছে, গিয়ে পিছনে বারান্দা সেখানে গেছে। বাবা কোথায়? বাবা বাবা করে ডাকছে, দেখছে বাবা কোথাও নেই। এমন সময় ওনার হাজবেন্ড ঢুকেছে, দরজাটা খোলাই ছিল, হাজবেন্ড ঢুকেছে। বলছে কি হলো, তুমি বাবা বাবা চিন্তা করছো কেন? তখন বলছে আরে বাবা এসেছে জানো তো, বাবা এসে বললো জল খাও, জল দাও, আমাকে বললো, আমি বাবাকে বসতে বলে জল আনতে গেলাম রান্নাঘর থেকে, এসে দেখছি বাবা নেই। দেখো কোথায় গেলে বলো তো? পিছন দিক থেকে বেরোবার রাস্তা নেই, যা বেরোবার রাস্তা এদিক থেকেই, পিছনে সব ঘর তো খুঁজেছে, বারান্দা পিছনে বারান্দায় গেছে, নেই। উনি বলছে কি বলছো, তুমি জানো না বাবা অসুস্থ? তোমার সে মানে দাদা, মানে ওনার শালা, বড় শালা, দাদা সেদিনকে ফোন করে বললো আমাদের যাওয়ার জন্য, আর তুমি বলছো বাবা এসেছে? বাবা তো বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছে, তুমি তো ফোনও করছো মাঝে মাঝে, শরীরটা খারাপ বাবার। বলছে হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম, কিন্তু বাবা দেখলাম বেশ ভালোই গো, বাবা চলে এলো। আমি বাবাকে বললামও, বাবা জল চাইলো, তারপর আমি কথা বলবো, জলটা আনতে গেলাম। তা ও তখন ভদ্রলোক বলছে কি যে তুমি বাবা বাবা চিন্তা করছো, কদিন ধরে অসুস্থ, তাই তুমি ভাবছো এরকম ব্যাপার। বাবা দরজা নাড়লো, বাবা আমি ভুল দেখলাম, ঠিক আছে কি আর করা যাবে, না তো নেই, যখন নেই সব জায়গা তো খুঁজেছে, নেই, বাবা তো আর উধার হয়ে যেতে পারে না। সত্যি কি হলো, নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। জল টল যথারীতি করেছে। এইবারে খাওয়া দাওয়া করবে, মানে আমার স্বামী এসছে অফিস থেকে, তখন সন্ধেবেলা, এবারে খাওয়া দাওয়া দেবে স্বামীকে। এমন সময় ওই বললাম একটা জায়গায় ফোন আসে ওনার এক বসের বাড়িতে, সেখানে মানে কোয়ার্টারের মধ্যেই, সেখানে ফোনের ওনাদের বাড়িতে তখন ফোন ছিল না, ডেকে দেয়, ওনারা গিয়ে কথা বলে, বা ইমার্জেন্সি হলে খবর দিয়ে দেয়, ওরা বলে দেয়। তো সঙ্গে সঙ্গে ওর বাড়ি থেকে ডাকতে এসছে যে আপনারা শিগগিরই আসুন, আপনার বাড়ি থেকে ফোন এসছে, মানে আপনার বাপের বাড়ি থেকে ফোন এসছে। তখন রুমা দিকে আর দেখেছে দুজন চলে গেছে, গিয়ে ফোনে কথা বলেছে, আর ফোন ধরেছে, হ্যালো
ফোন করতেই দেখছে ওখান থেকে ফোন করছে ওনার দাদা, মানে রুমাদির দাদা। বলছে তোকে একটা খবর দিই। বলছে কী খবর? বলছে বাবা এই কিছুক্ষণ হলো বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বলছে বাবা শেষ নিঃশ্বাস? তোরাদের বললি বাবা তো এখন মোটামুটি ভালো, তো সেরকম তো কিছু না, তুই বললি যেতে বলেছিলিস আমাকে, কি করে হলো? বলছে মানে অসুস্থতায় চলতো, তো আসতে বলেছিলাম, তুই তো খবর নিচ্ছিসই, প্রায় আসবি বলেছিলিস, সেরকম কোনো মানে যে খুব অসুস্থ হয়ে পড়ছিল তা নয়, কিন্তু হঠাৎ করে বাবা সকাল থেকে জ্বর হয়েছিল, কি হলো জানি না, হঠাৎ করে খেতে খাবার দেওয়ার জন্য ডাকতে এসছে, দেখছে কোনো সাড়া নেই। তখন মা ডেকেছে, ডেকে জল দিতে গেছে, দেখছে তখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। এই একটু আগেই, তার আগে আধ ঘন্টা আগেও বাবা কিন্তু ডেকেছিল, কথা বলেছিল। সবাই বলছে জানিস এই মাত্র বাবা আমার কাছে এসেছিল, এই মানে তার আধ ঘন্টার মধ্যে ঘটনাটা ঘটেছে। বাবা দরজা নেড়েছিল, আমাকে জল চাইলো, আমি জল দিয়ে বাবাকে সোফায় বসতে বলে জল আনতে গেলাম, শুধু ইশারা করে বললো, দেখালো জল খাবে, আমি বসতে বললাম, আমি জল আনলাম, বাবাকে কোথাও পেলাম না। বলছে ফ্যাট, বলছে হ্যাঁ বিশ্বাস কর। তখন ওনার হাজব্যান্ডও বলছে হ্যাঁ ফোনটা ধরে, সত্যি আমাকে অফিস থেকে আসতেই আমাকে দেখি তোমার দিদি, এই তোমার বোন দেখি জল বাবা বাবা করে চিৎকার করছে, এই ঘর ওঘর করছে। আমি বলাতে বললো এই ঘটনা। তখন তো ওরাও অবাক, এরাও অবাক যে কী হলো। বাবা আগেই বলেছিলাম ছোটো মেয়েকে ভীষণ ভালোবাসতো, তাহলে কি ওই জলটা খাবার জন্যই বা আমার ছেলে মেয়ের হাতে জল খাবার জন্যই উনি এসেছিলেন? কিন্তু জলটা তখন ও বলছে আমার খুব কষ্ট হলো যে বাবাকে তো আমি তাহলে জল খাওয়াতে পারলাম না, বাবা জল খেতে চেয়েছিল আমার কাছে, কিন্তু বাবাকে আমি জল দিতে পারলাম না। এই আফসোসে রুমাদি বলছিলেন যে আমার জীবনের এই আফসোসটা আমি কখনো ভুলতে পারবো না, যে বাবা আমার কাছে হয়তো ইলিউশন যাই হোক না কেন, কিন্তু বাবার মানে শেষ নিঃশ্বাস পড়ার সময় তো বাবাকে আমি দেখেছিলাম। তাহলে কি বাবা আমাকে থেকে জল খেতে চেয়েছিলেন? তাহলে আমি তো বুঝতে পারিনি যে বাবা নেই, বাবা চলে যাবেন। এই জিনিসটা কিন্তু যে ঘটেছিল, এটা কিন্তু ওনার জীবনে উনি বলছেন, এটা কি জানি না, আমার চোখের ভুল, সত্যি মিথ্যা আমি কিচ্ছু জানি না, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে অত বছর আগের ঘটনা। উনি মানে বলেছেন, উনি যদিও এখনও আছেন, ওনার যথেষ্টই বয়স হয়ে গেছে, কিন্তু তাও অনেকটা আগের ঘটনা, তখন যে বলছি যে বেশ অনেক আগের ঘটনা আর কি। কিন্তু উনি বলছেন আমি জানি না যে ঘটনাটা কী করে ঘটেছিল, হতে পারে অনেকেই বলে তোমরা ভুল দেখেছো, চোখের ভুল, বাবার কথা মনে পড়েছিল বলে বাবা তোমার মনে হচ্ছে, কিন্তু আমি দরজার ঠাক ঠাক আওয়াজ পেয়েছি, বাবা আমার সামনে এসেছিল, বসেছিল, জল চেয়েছিল। জানি না, সত্যি মিথ্যে বিচার করার দায় আমাদের কারণ নেই, বা বাধ্যবাধকতাও কারণ নেই, যার ইচ্ছা বিশ্বাস করবেন, যার ইচ্ছা বিশ্বাস আমরা করবো না, কিন্তু ঘটনাগুলো আজও ঘটে বা ঘটে আসছে, চিরকালীন ঘটনা। অর্থাৎ এই মানে শক্তি আত্মা মানে এগুলো যদি মানে থেকে থাকে বা নেই, সেটা যার যার নিজস্ব বিচার। আমরা কখনোই বলি না, বা আমিও বলি না যে কাউকে বিশ্বাস করতেই হবে, কিন্তু ঘটনাগুলো ঘটে বা ঘটেছে। সেই কারণে আমার কাছে যারা শেয়ার করেন, আমি তাদের হয়েই মাত্র সবার কাছে গল্পের ছলেগুলো কিন্তু বলে দিই। অর্থাৎ আমি কিন্তু কখনো কোনো বিশ্বাস করতে বা কাউকে ভয় দেখাবার জন্য এগুলো বলছি না, অর্থাৎ এটা বলে দেওয়ার দরকার বলে আমি বলে দিলাম। আচ্ছা, কেমন লাগলো ঘটনাটা? পিয়ালি চক্রবর্তী বলছেন খুব ভালো লাগলো, একবার দেখা দিয়ে যায়। হ্যাঁ, খুব ভালো লাগলো, বাসলে একবার দেখা দিয়ে যায়। হ্যাঁ হয়তো তাই, আমি জানি না, ওনার কথা শুনে তাই তো মনে হলো। সবসময় হয় কিনা জানি না, উনি তাই বলেছেন, বা অনেকেও তাই বলে যে হ্যাঁ হয়তো হয়। যাই হোক, আজকে তাহলে আমি আর বলবো না, ঘটনাগুলো তো অনেকগুলোই বললাম। নেক্সট দিন যদি আসবো, আরও যার যার ঘটনা, পিয়ালি মানে সরি পাপিয়া ম্যাডাম আপনার ঘটনা বা আর যার যার ঘটনা আছে আমি বলবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।